প্রিয়াঙ্কার কথা শুনে ইনসিয়া ও রায়ান চৌধুরী দুজনে একসঙ্গে বলে উঠল, হোয়াট? এত অবাক হওয়ার কিছুই নেই। আমার কাছে এখন এটা ছাড়া আর কোনো আইডিয়া নেই। আমার মনে হয় এটাই তোদের দুজনের জন্য বেস্ট সলিউশন। রায়ান ভাইয়া, আপনার কি কোনো প্রবলেম আছে শিয়াকে বিয়ে করতে? রায়ান চৌধুরী ইনসিয়ার দিকে এক নজর তাকিয়ে বলল, সিয়ার আপত্তি না থাকলে আমার কোনো প্রবলেম নেই। আর শিয়া, তোর কি কোনো... পাগল হয়েছিস তুই? এটা সম্ভব নয়। আমি কিছুতে রায়ান চৌধুরীকে বিয়ে করতে পারবো না। ইনসিয়ার কথা শুনে মনে মনে বেশ কষ্ট পেল রায়ান চৌধুরী। সে ভেবেছিল ইনসিয়াও হয়তো তাকে পছন্দ করবে, কিন্তু এখন মনে হচ্ছে সবই ভুল ধারণা ছিল তার। আরে ওনার আসল পরিচয় কি সেটা আমি কেন, উনি নিজেও জানেন না। ওনার যদি কোনো বউ বাচ্চা থেকে থাকে তাহলে কি হবে? আমি কারো সংসার নষ্ট করতে পারি না। কিন্তু তুই তো নিজেই বলেছিলি যে রায়ান চৌধুরীর কোনো রিলেটিভস বা ফ্যামিলি মেম্বার নেই, থাকলে ঠিকই ওনার খোঁজ করতো। সেটা আমি কেন বলছি? তুই তো জানিস আমার কাছে পেশেন্টের সেফটি বেশি ইম্পর্ট্যান্ট। ওনার মেমোরি ফেরার আগে আমি এভাবে ওনাকে ছাড়তে পারি না। এই কথাগুলো শুনে ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে রায়ান চৌধুরীর। এর মানে ইনসিয়া শুধু নিজের রেসপন্সিবিলিটির জন্যই এতদিন যাবত ওর কেয়ার করে আসছে, ভালোবেসে নয়। সে ইনসিয়ার কাছে শুধুই একটা রেসপন্সিবিলিটি ছাড়া আর কিচ্ছু না। তুই আজাইরা চিন্তাভাবনা করিস শিয়া। দেখ, এমনটা যদি না হয় তবুও ওনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। মেমোরি ফিরে আসলে যদি উনি আমাকে ভুলে যায়, আমাকে ছেড়ে চলে যায়, তখন কি হবে? দেখ, আমি ওনার প্রতি আরও দুর্বল হতে চাই না। ছোট থেকে জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক স্ট্রাগল করেছি, কিন্তু আর না। তোমার কি মনে হয় আমি তোমাকে ভুলে যাব? রায়ান চৌধুরীর কথার কোনো প্রত্যুত্তর করল না ইনসিয়া। আচ্ছা, আমার কাছে আরও একটা প্ল্যান আছে। তোরা কন্ট্যাক্ট ম্যারেজ করতে পারিস। বিয়ে করে একসাথে থাকলে তোদের মধ্যে যদি কখনো কোনো রকম রিলেশন মানে কিছু যদি হয়েও যায় তাহলে প্রবলেম হবে না। আর সব যদি ঠিক থাকে তাহলে যখন চাইবি ডিভোর্স দিয়ে দিস একে অপরকে, তাহলেই তো হয়ে গেল। এটা তো সত্যি যে তোরা দুজনেই প্রাপ্তবয়স্ক। দেখ, একসাথে এভাবে থাকতে থাকতে বাই এনি চান্স যদি কিছু হয়ে যায় তোদের, তাহলে সেটা কিন্তু ইললিগাল। এর চেয়ে ভালো বিয়ে করে নেওয়া, এটাই সবচেয়ে সেফ তোদের জন্য। প্রিয়াঙ্কার কথা শুনে রায়ান চৌধুরী ও ইনসিয়া একে অপরের দিকে তাকালো। বর্তমান শুনশান রাস্তায় ফুল স্পিডে কার ড্রাইভ করছে আয়ান চৌধুরী। হঠাৎই দূরে অনেকগুলো গাড়ির লাইট জ্বলতে দেখে স্পিড কমিয়ে নিল সে। ব্রেক করার পর কয়েকজন ছেলে পেলে কারের উইন্ডোর কাছে আসলে আয়ান চৌধুরী গ্লাস নামিয়ে বলল, মারতে এসেছিস নাকি ডিল করতে? ছেলেদের মধ্যকার লিডার কামাল হেসে দিয়ে বলল, আপনার আইকিউ সেন্সের প্রশংসা করতে হয় এসি। আমাদের উদ্দেশ্য সহজেই বুঝে যান আপনি। কাজের কথা বল। নিউরো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আজ রাতে বিরাট বড় একটা ডিল হতে চলেছে। হোয়াট? এত বড় একটা ইভেন্টের কোনো ইনফরমেশন আমার কাছে তো নেই। খবর পাকা তো? একদম পাকা। আপনাকে ভুল ইনফরমেশন দিয়ে মৃত্যুকে কেন ইনভাইট করব বস? আমাদের ধরে মাথা একটাই। আয়ান এক বান্ডেল টাকা ছেলেগুলোর দিকে ছুঁড়ে মারল। এরপর সে গাড়ির গ্লাস উঠিয়ে গাড়ি স্টার্ট দিয়ে ইউ টার্ন নিয়ে চলে গেল। আয়ান চৌধুরী চলে যেতেই ছেলেগুলো তাদের হেডের কাছে এসে বলল, বস, কাম খতম। লোকটা কাউকে কল দিয়ে বলল, স্যার, আপনার কথা মতো আমরা এসিকে আটক দিয়েছি। আমাদের বাকি টাকা পাঠিয়ে দেবেন। ফোনের ওপাশ থেকে মৃদুল স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, প্রেমের নিয়ে এত ভাবতে হবে না তোদের। আমি এক কথার লোক। বাই দ্য ওয়ে, এসি এখন কোথায়? গোপন সূত্রে জেনেছি আজ রাতে নিউরো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বেশ বড়সড় একটা ডিল হতে যাচ্ছে। কায়দা করে এসিকে সেখানেই পাঠিয়ে দিয়েছি। লোকটার কথা শুনে মৃদুলের হাত থেকে ঠাস করে ফোনটা নিচে পড়ে গেল। তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, এটাই বাকি ছিল। অতীত। রাতে ঘুমানোর জন্য মেঝেতে বিছানা করেছে ইনসিয়া। কোর্ট থেকে ফেরার পর থেকে রায়ান চৌধুরী ও ইনসিয়ার মাঝে কোনো রকমের কথাবার্তা হয়নি। নীরবতা ভেঙে রায়ান চৌধুরী বলল, ঠান্ডার মধ্যে প্রতিদিন এইভাবে মেঝেতে না শুয়ে এখন থেকে বিছানা শুতে পারো। বিয়ে হয়েছে বলে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। ভুলে যাবেন না, এটা একটা কন্ট্যাক্ট ম্যারেজ। আপনি আমার রেসপন্সিবিলিটি। আপনার প্রোটেকশনের জন্য আমাকে যত কিছু করতে হবে আমি সব করব। আজ তো একটা ফর্মালিটি পালন করলাম মাত্র, কিন্তু এটা পার্মানেন্ট নয়। আপনি যেদিন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, আপনার মেমোরি ফিরে আসবে, সেই দিন থেকে আপনার আর আমার পথ সম্পূর্ণ আলাদা।
আমি বাজে কোনো ইন্টেনশনে তোমার পেছনে আসতে বলিনি। আমি তোমার ভালোর জন্য বলেছি। এইভাবে নিচে শোয়া ঠিক নয়। এত কিছু হয়নি, আশা করি কিচ্ছু হবেও না। আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এভাবে। আপনি ঘুমার, আপনার রাত জাগা উচিত নয়। আমি জানি সিয়া, আমার মতো তুমিও আমাকে পছন্দ করো। তুমিও আমার প্রতি দুর্বল। এই দুর্বলতা যেন আরও না বাড়ে, কারণ এই কারণে তুমি আমার কাছাকাছি আসতে চাইছো না। এইটা ঠিক, এতদিন যাবৎ আপনার সেবা করতে করতে আপনার প্রতি আমার একরকম দুর্বলতা সৃষ্টি হয়েছে। তবে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না মিস্টার রায়ান চৌধুরী। আর আপনি আমার প্রতি আপনার যে ভালোবাসার কথা বলছেন, এটা শুধুই আপনার মোহ, ভালোবাসা নয়। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি নিজের নিরাপত্তার জন্যই আপনার থেকে দূরত্ব বজায় রাখছি। প্রিয়ঙ্কা তখন যেটা বলল সেটা ফেলে দেওয়ার মতো কথা নয়। যদি সত্যি সত্যি ভুলবশত আপনার আর আমার মাঝে কিছু হয়ে যায়, তখন কি হবে? আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, আমাদের দুজনেরই অনুভূতি আছে, সেক্সুয়াল ফিলিংস আছে। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তোমার চোখের চাহনি আর মুখের মুখভঙ্গি দেখে বুঝতে পেরেছি তুমি মুখে যেটা বলছো সেটা তোমার মনের কথা নয়। তুমি যেটাই বলো না কেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। স্মৃতি ফিরে আসলে আমি যদি তোমাকে ভুলে যাই, এই কারণে তুমি নিজের ফিলিংস কনফেস করছো না। তবে আজ থেকে তুমি আমার লিগ্যাল ওয়াইফ। তোমার প্রতি আমার সম্পূর্ণ অধিকার আছে। আমি তোমার মুখ দিয়ে ভালোবাসার কথা বের করবই, প্রমিস। বিড়বিড় করে কি বলছেন? যেটা বলার জোরে বলুন। আমার শ্রাব্যতা সীমা 28 এর উপরে, নিচে নয়। রায়ান চৌধুরী বলে নয়, কাছে করে দেখায়। কথাটা বলে রায়ান চৌধুরী বিছানা থেকে নেমে ইনসিয়ার কাছে এসে তাকে কোলে তুলে নিল। কি করছেন এসব? ছাড়ুন আমাকে। একটু সুস্থ হতে না হতেই নিজের শক্তি প্রয়োগ করা শুরু করে দিয়েছেন। বেয়াদব লোক, ছাড়ুন আমাকে। আপনার কোনো অধিকার নেই আমাকে কোলে নেওয়ার। ইনসিয়া রায়ান চৌধুরীর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রায়ান চৌধুরী সেসব দিকে পাত্তা দিলে তো। রায়ান চৌধুরী ইনসিয়াকে কোলে নিয়ে দুধাপ দিতেই বেরি করা পাটির সঙ্গে পা বেঁধে ধপাস করে পড়ে গেল দুজনেই। মেঝেতে নরম গালিচা পেতে রাখায় খুব একটা আঘাত লাগেনি। ইনসিয়া রেগে গিয়ে বলল, আসছে হিরোগিরি দেখাতে। নিজেরই শরীর চলে না, এই শরীর নিয়ে আবার আসছিল আমায় কোলে নিয়ে হাঁটতে। বেশ হয়েছে, এমনটাই হওয়ার দরকার ছিল। হেই, এক্সকিউজ মি, আমি যথেষ্ট স্ট্রং, ওকে? মাটিতে পা বেঁধে পড়ে গেছে। তা না হলে তোমার মতো দু চারটে মেয়েকে কোলে নিয়ে দৌড়ানো আমার জন্য কোনো ব্যাপারই না। সকালে মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে আমাদের হয়রানি করেছেন, আর এখন বাহাদুরি করতে গিয়ে আবারও আছাড় খাইলেন। কি চাচ্ছেন কি বলুন তো আপনি? আচ্ছা, আমাকে অশান্তিতে রাখতে কি আপনার ভালো লাগে বলুন তো? নাকি চাচ্ছেন আমি স্যারের কাছে আবারও বকা খাই? তুমি সবসময় বেশি কথা বলো সিয়া। শুনুন, আপনার এইরকম বেয়াদবির কারণে যদি আপনার কোনো ইনজুরি হয়ে যায়, তাহলে স্যার কিন্তু আপনাকে আমার কাছে আর রাখবেন না। অবশ্য এতে একদিক থেকে ভালোই হবে, আমার মাথার উপর থেকে চাপ তো কমবে। ইনজুরি আর আমার? হাউ ফানি! আমি এতটা দুর্বল নই যে এত সহজ ইনজুরিতে পড়বো। সেটা তো আজ সকালেই দেখলাম। কি হলো, এখন চুপ হয়ে গেলেন কেন? সত্যি কথা বলেছি তাই। রায়ান চৌধুরী উঠে দাঁড়িয়ে বিছানায় বসতে বসতে বলল, মূর্খের সঙ্গে তর্ক করে নিজেও মূর্খতার পরিচয় দিতে চায় না। ও আচ্ছা, এই 1 মিনিট, আপনি আমাকে মূর্খ বললেন? রায়ান চৌধুরী কম্বলের মধ্যে ঢুকে বলল, গুড নাইট মিসেস চৌধুরী। আপনি নিজে মেঝেতে শুয়ে থেকে শীতের রেশ উপভোগ করুন, আর আমি ঘুমাই। সকালে ঘুম ভাঙতেই নড়ে চড়ে উঠল ইনসিয়া, কিন্তু ঘুমের রেশ কাটিয়ে কিছুতেই চোখ মেলতে ইচ্ছে করছে না। ঘুমেরা যেন ওকে নিজের দিকে আরও বেশি করে টেনে নিচ্ছে। ইনসিয়াকে নড়াচড়া করতে দেখে রায়ান চৌধুরী মুচকি হেসে বলল, বাহ মিসেস চৌধুরী, হাজবেন্ডের বাহুডোর আজকে বেশ আরাম করে ঘুমাচ্ছেন দেখছে। অবশ্যই এই শীতে বউকে জড়িয়ে ধরে ঘুমাতে বেশ ভালোই লাগে। রায়ান চৌধুরীর কথা শুনে ইনসিয়া দ্রুত চোখ খুলে দেখে সে বিছানায় রায়ান চৌধুরীর বাহু ডোরে রয়েছে। নিজের অবস্থা জানতে সে ধড়ফড় করে উঠে বসে তিরিক্ষি মেজাজে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে বিছানায় নিয়ে এসে এভাবে ঘুমানোর? হাউ ডিয়ার ইউ ইডিয়েট! আস্তে মিসেস চৌধুরী, আস্তে। ঘুম থেকে উঠে যদি এরকম রাগি মোটে থাকো, চেঁচামেচি করো, তাহলে তো সারাটা দিন এমনই যাবে। কিসের মিসেস চৌধুরী? হ্যাঁ, এটা কোনো বিয়েই না। 3 কবুল বলে রেজিস্টার পেপারে সাইন করে তোমাকে বিয়ে করলাম, আর তুমি বলছো এটা কোনো বিয়ে নয়? একদম ড্রামা করবেন না। আপনিও জানেন আর আমিও জানি এটা একটা কন্ট্যাক্ট ম্যারেজ।
তারপরও আপনি মিসেস চৌধুরী বলে আমার মাথা কেন খাচ্ছেন বলুন তো? ও মা, মাথা আবার খাওয়া যায় নাকি? ইনসিয়া রেগে গিয়ে রায়ান চৌধুরীকে মারার জন্য হাত উঠিয়ে আবার নামিয়ে নিল। হয়েছে, থাক থাক, এত হাইপার হতে হবে না। রাতে তুমি ঠান্ডায় কাঁপছিলে, তাই তোমাকে বিছানা নিয়ে এসেছে। ও, আরেকটা কথা, আমি তোমাকে জড়িয়ে ধরে নিই, ঘুমের মধ্যেই তুমি নিজে আমাকে আষ্টপৃষ্ঠায় জড়িয়ে ধরেছিলে। বাপরে, আমার জায়গায় অন্য কেউ হলে তো দম বন্ধ হয়ে মারা যেত। এখানে শেষ নয়, তুমি তো আমার গায়ের উপর হাত পা তুলে দিয়ে কি টর্চারটাই না করলে। আমি বলে তোমার এই নাইট টর্চারগুলো সহ্য করেছে। রায়ান চৌধুরী, আপনি কিন্তু বেশি বকবক করছেন। আমি তো প্রতিদিন নিচেই ঘুমাই, এতদিন কিচ্ছু হয়নি, আর এখন এসে আপনি গল্প শোনাচ্ছেন আমাকে? এতদিন তোমাকে টাচ করতে হেজিটেশন ফিল হতো, বাট এখন তো তুমি আমার ওয়াইফ। এখন যদি তোমাকে টাচ করি তাহলে তো কোনো প্রবলেম নেই। আর আমি চাই না এই ঠান্ডার মধ্যে আমার বউটা মেঝেতে শুয়ে থেকে কষ্ট করুক, তাই তোমাকে নিজের কাছে নিয়ে আসলাম, তোমাকে ঠান্ডা থেকে রক্ষা করলাম। থ্যাংক ইউ দেওয়ার বদলে উল্টো রাগ করছো? দিস ইজ নট ফেয়ার মিসেস চৌধুরী। থ্যাঙ্কস মাই ফুট। ইচ্ছে করছে আপনাকে এক্ষুনি। আমারই ভুল, কিচেন রুম থেকে এ রুমে এসে থাকাটা আমার উচিত হয়নি। আগে কিচেন রুমে ঘুমাতাম, ওইটাই ভালো ছিল। বর্তমান মবিনের কল পেয়ে বিরক্ত হলো মৃদু। সে বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলল, তোকে বলছে না আমার ফোনে কখনো কল করবি না, তারপরেও আমার ফোনে কল দিয়েছিস কেন? একটা গন্ডগোল হয়ে গেছে। আমার জীবনে এমনিতেই গন্ডগোলের শেষ নেই, তুই এসেছিস আবার আরেকটা গন্ডগোলের ইনফরমেশন দিতে। কি হয়েছে দ্রুত বল, সেটা বলে কল কাট। এফিসারের মা আবারও পাগলামি শুরু করেছে নিজের হারিয়ে যাওয়া দ্বিতীয় সন্তানের জন্য। তোদের এসি যেন কখনো জানতে না পারে ওর টুইন ব্রাদারের কথা, জেনে গেলে কিয়ামত বাঁধিয়ে ফেলবে। বিশ্বাস রাখতে পারিস মৃদুল, এই কথা ওর কাছে কখনোই লিক হবে না। কলকাট, আমি এদিকটা দেখছি। আর হ্যাঁ, যখন তখন আমাকে এভাবে কল দিবি না। আমি চাই না আয়ান কোনোভাবে জেনে যাক তোর সাথে আমার লিঙ্ক আছে। ও যখন বিজনেস আর গ্যাং একে অন্যের থেকে পৃথক রাখতে চায় তখন সেটাই হতে হবে। আরে রিল্যাক্স, এফি আমার এই নাম্বারের ব্যাপারে জানে না। তুই ওকে চিনিস না। আয়ানের মস্তিষ্ক ঠিক কতটা প্রখর, ওর মাথায় যে কখন কি চলে সেসব সম্বন্ধে কোনো রকম ধারণাই তোর নেই। ওর মাথায় ব্রেইন আমাদের ব্রেইনের থেকেও কয়েক গুণ এগিয়ে চলে। সো বি কেয়ারফুল। কল কেটে দিয়ে মৃদুল কিছুক্ষণ চিন্তা করার পর আয়ানকে কল করলো। বেশ কয়েকবার কল করার পরেও কল রিসিভ না হওয়ায় দুশ্চিন্তায় যেন আরও কয়েক গুণ বেড়ে গেল তার। এবার আর করার মতন কিছুই নেই, সব শেষ না হয়ে যায়। মৃদুল দ্রুত অফিস থেকে বের হয়ে পার্কিং এরিয়া থেকে কার বের করে রওনা দিল নির্ধারিত গন্তব্য। অতীত। দরজায় খটখট আওয়াজে ইনসিয়া বিছানা থেকে নামলো। রায়ান চৌধুরী জিজ্ঞেস করলো, এখন আবার কে আসলো? দুধওয়ালা মনে হয়। ইনসিয়া মাথায় ওড়না দিয়ে দরজা খুলতেই দেখে প্রিয়াঙ্কা আর তুষার দাঁড়িয়ে আছে। ওদেরকে এত সকালে এখানে দেখে অবাক হলো ইনসিয়া। ইনসিয়ার অবস্থা দেখে প্রিয়াঙ্কা মজা করে বলল, বাহ, এখনও ঘুম ছাড়েনি দেখছি। তো ফার্স্ট নাইট কেমন গেল বেহেনা? আজে বাজে কথা বলা বন্ধ করো। প্রিয়াঙ্কার তুষার ভেতরে এসে দেখে রায়ান চৌধুরী বিছানায় শুয়ে আছে। তুষার হেসে দিয়ে বলল, ওয়া ব্রাদার, আপনি ও এখানে বিছানায় প্রিয়াঙ্কা, এই সময় এখন আসা একদম উচিত হয়নি আমাদের। ওদের কোয়ালিটি টাইমটা নষ্ট করে দিলাম। তুষার, একদম ভালো হচ্ছে না কিন্তু। আমাদের মধ্যে এমন কোনো রিলেশন নেই, সেটা তুইও জানিস। এত সকালে তোরা দুজন এখানে কেন সেটা বল। দেখতে আসলাম নবদম্পতিকে। কাল আমরা দুজন সাক্ষী হয়ে তোদের বিয়ে দিলাম, একটা মিষ্টিও খাওয়াইলি না রে। তাই ভাবলাম সকালে গিয়ে একসাথে মিষ্টি চা খেয়ে আসি। মিষ্টি খাবি তাই না? ঝাড়ু চিনিস? ঝাড়ু দিয়ে পেটাবো। বেয়াদব দুটো, সকাল সকাল মেজাজ খারাপ করতে এসেছে। সকাল আর নেই বই, এখন বেলা 10টা বাজে। সময় জেনে ইনসিয়া মাথায় হাত দিয়ে বলল, ওহ শিট, এত বেলা হয়ে গেছে। ও মাই গড, আমি এত বেলা করে কোনো দিন ঘুমাই না, আজ কিভাবে কি হয়ে গেল? ইনসিয়া রায়ান চৌধুরীর দিকে তেড়ে এসে বলল, সব হয়েছে আপনার জন্য, অসভ্য ইতর বেয়াদব লোক। আর কোনোদিন যদি এমনটা করেন তাহলে আপনার একদিন কি আমার একদিন। আজকের দিনটা মাটি হয়ে গেল আমার। তোর আমি আবার কি করলাম? যা করার তুমি তো করেছ। তোমার জন্য আমিও আজ ভোরবেলা উঠতে পারিনি। এদের দুজনের কথা শুনে প্রিয়াঙ্কা ও তুষার মিথ্যা কাশি দিতে দিতে বলল, আমরা দুজন এখানেই আছি। প্রিয়াঙ্কা তুষারের কথা শুনে রায়ান চৌধুরী এবং ইনসিয়া দুজনেই থেমে গেল।
তুষার এবার সিরিয়াস মুডে বলল, টপ অ্যান্ড জেরির মতো লড়াই করা বন্ধ কর। কত রিস্ক নিয়ে তোদের দুজনের বিয়ে দিলাম, এখন যদি এরকম করতে থাকিস তাহলে কিভাবে হবে? দেখ, এই বিয়ের কথা যেন অভিমন্যু স্যার জানতে না পারে। উনি জানলে তোদের সাথে কি করবে আমি নিজেও জানি না। মানে কি বলতে চাইছিস তুষার? ওই অভিমন্যুকে আমি ভয় পাই নাকি? 1 নম্বরে গায়ে পড়া লোক, এত ইগনোর করি তারপরও পিছনে পড়ে থাকে। তুই হলি অভিমন্যু স্যারের জেদ, সে যে করেই হোক তোকে পেতে চায়। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, তাই আমি ওনাকে ভালোভাবেই জানি সিয়া। অভিমন্যু স্যার যে কোনো কিছু করতে পারে তোকে পাওয়ার জন্য। এতই সহজ? আমার বউকে আমি সেভ করবো এই ডক্টরের থেকে। দেখি কি আসে আমার বউকে উত্তক্ত করতে। রায়ান চৌধুরীর কথা শুনে ইনসিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, বউ বউ বলে মাথা খাবেন না, আমি আপনার বউ নই। আর তোরা বস, আমি ফ্রেশ হয়ে চা করে আনি। ইনসিয়া হাঁটা দিতে রায়ান চৌধুরী পিছু ডেকে বলল, মিসেস চৌধুরী, দুধ চা করে এনো। দুধওয়ালা অনেক আগে দুধ দিয়ে গেছে। ইনসিয়া কিছু না বলে বাথরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ইনসিয়া যাওয়ার পর প্রিয়াঙ্কা রায়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, ভাইয়া একটা কথা বলবেন? হুম। আচ্ছা, আপনি কি শিয়াকে ভালোবাসেন? রায়ান চৌধুরী মুচকি হেসে বলল, তোমার কি মনে হয় শালিকা? আমার তো মনে হয় আপনি শিয়াকে ভালোবাসেন। তুমি বুঝেছো, কিন্তু তোমার বান্ধবী তো বুঝছে না। সবসময় আমার সাথে খিটমিট করিয়ে চলেছে। আজকাল খুব ঝগড়ুটো হয়ে গেছে জানো। কবে যে আমার ভালোবাসা বুঝবে? আরে ব্রো রিল্যাক্স, মেয়ে মানুষ সব বোঝেও না বোঝার অভিনয় করে, বুঝলি? হবুজ শেষে মজা নেয়। ওরা এত সহজে নিজেদের ফিলিংস কনফিউজ করে না। প্রিয়াঙ্কাও প্রথমে এমনই করছিল, আর এখন দেখো ও আমার গার্লফ্রেন্ড। এখন ইনসিয়া তো আমার বউ, ঠিক পটে যাবে। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও আর অপেক্ষা করো। তুষারের কথাগুলো শুনে প্রিয়াঙ্কা চোখ গরম করে তাকালো তুষারের দিকে। এরপর সে রায়ান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ওর কথা কানে নেবেন না ভাইয়া, আমার কথা শুনুন। শিয়াও আপনাকে ভালোবাসে, বুঝলেন? আসলে ও ভয় পায় আপনি যদি ওকে ছেড়ে চলে যান, তাই। কি বলুন তো, মেয়েটা না ছোট থেকে অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, জীবনে অনেক কষ্ট পেয়েছে, কাছের মানুষদের থেকে ধোঁকা পেয়েছে, তাই ও সহজে কোনো সম্পর্কে জড়াতে চায় না। এটা ওর ভুল ধারণা। আমি কখনো ওকে ছেড়ে যাব না। আমি ওকে ভালোবাসি। আপনার স্মৃতি ফিরে আসলে যদি আপনি ওকে ভুলে যান, এই ভয়টাই ওর বেশি। এমনটা কখনোই হবে না। সিয়াকে ভুলে যাব আমি? ইটস ইম্পসিবল। আমি যখন যে অবস্থায় থাকি না কেন, ওকে আমি ঠিকই চিনে নেব। আমি শিয়াকে বোঝাবো, আপনি শুধু ওর পাশে থাকবেন, ওকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ। আমিও চাই না শিয়ার কোনো কষ্ট পাক। হুম। আচ্ছা, আপনারা দুজন কথা বলুন, আমি শিয়াকে হেল্প করি। প্রিয়াঙ্কা কিচেনে এসে দেখে ইনসিয়া আনমনে দাঁড়িয়ে আছে। কড়াই ভেজিটেবল পাকোড়াগুলো পুড়ে যেতে শুরু করেছে। প্রিয়াঙ্কা গ্যাসের চুলা বন্ধ করে ইনসিয়ার কাঁধে হাত রেখে বলল, কি রে, কি ভাবছিস? ইনসিয়া চমকে উঠে নিজেকে সামলে নিয়ে বলল, কই কিছু না তো। ইস, এই রে, পাকোড়াগুলো তো অনেকটা পুড়ে গেছে। আমি চুলা অফ করে দিয়েছি। এমন আনমনা হয়ে আছিস যে, কি ভাবছিস বলতো? রায়হান ভাইয়াকে নিয়ে ভাবছিস, তাই না? আমি না দিন দিন আরও দুর্বল হয়ে যাচ্ছি ওনার প্রতি, জড়িয়ে যাচ্ছি ওনার সাথে। কি করব বলতো? আমার মনে হচ্ছে ওনার দায়িত্ব না আমার উচিত হয়নি। আজকাল উনি অনেক বেশি ছেলে মানুষই করছে, জানিস? ওনাকে কি করে বোঝাবো? ওনার কথায় আমি কখনো আসতে পারবো না। এমন চলতে থাকলে একদিন সত্যি সত্যি আমাদের মধ্যে যদি কিছু ঘটে যায় যেটা ঘটা উচিত নয়, তখন কি হবে? আমি বলি কি, তুই রায়হান ভাইয়াকে হাজব্যান্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নে। কি? দেখ, আমি জানি তুই রায়হান ভাইয়াকে ভালোবাসিস, আর রায়হান ভাইয়াও তোকে ভালোবাসে। তাহলে কিসের এত দূরত্ব, কিসের এত দ্বিধাবোধ? ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভেবে বর্তমানটাকে কেন নষ্ট করছিস? তুই এই কথা বলছিস? তুই তো সবই জানিস প্রিয়াঙ্কা, তারপরও। দেখ, তুই যেটা ভাবছিস এমন কিছুই হবে না। তুই কিভাবে কনফার্ম হচ্ছিস যে ভাইয়া স্মৃতি ফিরে আসলে ভাইয়া তোকে ভুলে যাবে? এমন কিছুই হবে না, ভরসা রাখ আল্লাহর ওপর। আর আমরা তো আছি, যদি কখনো এমন হয়ও তাহলে আমরা সবাই মিলে ঠিক ভাইয়াকে সব কিছু মনে করাবো। এভাবে আগাম চিন্তা করে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করিস না, এতে তোরা দুজনেই কষ্ট পাচ্ছিস। কি লাভ বলতো এমন করে? আমি আর নতুন করে কষ্ট পেতে চাই না প্রিয়াঙ্কা। আমি সব রকমের ইমোশনাল রিলেশনশিপ থেকে দূরে থাকতে চাই। আর এখন খুব ভালো আছিস তুই, এখন কষ্ট পাচ্ছিস না। আমার যা বলার বললাম, এবার বাকিটা তোর ওপর। আমি আশা করব তুই ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্তই নিবি। প্রিয়াঙ্কা,
আমি আর এই বিষয়ে কিছু বলতে বা শুনতে চাই না। নিজের কথা শেষ করে প্রিয়াঙ্কা চায়ের কাপগুলো ট্রেতে সাজিয়ে নিয়ে বলল, আমি চা নিয়ে যাচ্ছি, তুই পকোড়াগুলো ভেজে নিয়ে আয়। দাঁড়া, উনি এই চা খান না। আমি ওনাকে কড়া করে চিনি ছাড়া ব্ল্যাক কফি বানিয়ে দিই। আর ওনাকে পাকোড়া খাওয়ানো যাবে না। আমি কুকারে ওনার জন্য ভেজিটেবল মোমো বসিয়ে দিয়েছি। তোকে কে বলেছে রায়হান ভাইয়া এসব খায়? মানে আমার মনে হয় উনি অনেক আগে স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন। দেখিসনি ওনার বডি, মানে ওই আসলে উনি হয়তো জিম করতেন। তাই আমি ওনাকে অয়েলি ফুড দেই না। সবসময় ওনাকে অয়েল আর সুগার ফ্রি খাবার খাওয়ানোর ট্রাই করি। ইন্টারনেট দেখে যতটুকু জেনেছি সেই মেনুগুলোই যতটুকু পারি ফলো করি। আমার তো এত পয়সা নেই, থাকলে ওনাকে জিমে ভর্তি করে দিতাম। এত ভালোবাসার পরেও স্বীকার করবি না তুই? নে, আমি পকোড়াগুলো ভেজে দিই, তুই ভাইয়ের জন্য কফি তৈরি কর। কিছুদিন পর ইনসিয়া সবজি কাটতে কাটতে রায়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, বসে থেকে আমার ফোনটার 12টা না বাজিয়ে গোসল দিতে যান। ব্রেকফাস্ট করে বের হতে হবে। আজ নিজে নিজে গোসল দিতে ইচ্ছে করছে না বউ। আগের দিনগুলোর মতো আজ তুমি আমাকে। এই ছুরিটা দেখেছেন? এই ছুরিটা দিয়ে মেরে দিব বলে দিলাম। সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। যান, গোসল দিয়ে আসুন। আমি গরম পানি করে রেখেছি, রান্নাঘর থেকে নিয়ে যান। হুম, সুবিধা কেন নেব? আমার কি ইচ্ছে করো না বউয়ের হাতে গোসল করি? ন্যাকা! আপনার এই ন্যাকাগুলো জাস্ট অসহ্য লাগে আমার। সারাদিন দৌড়ের উপর থাকতে হয়। সকালবেলা মুডটা খারাপ করবেন না প্লিজ। বলছিলাম মিসেস চৌধুরী, আজকাল আমাকে একটু বেশি ইগনোর করা শুরু করেছে। রায়ান চৌধুরী মন খারাপ করে চলে গেল। ইনসিয়া দীর্ঘশ্বাস ছেড়ে নিজে নিজে বলতে শুরু করলো, কি করে নিজেকে সামলাবো আমি? ওনার কথাগুলো, আবদারগুলো অগ্রাহ্য করতে আমারও খারাপ লাগে। কিন্তু আমি যে নিরুপায়। আমি হারানোর ভয় পাই। আজ পর্যন্ত যত বন্ধুবান্ধব এসেছে, যাদেরকে একটু বেশি প্রায়োরিটি দিয়েছি, তাদের প্রায় সবাই আমার সাথে বেইমানি করেছে, নয়তো ছেড়ে চলে গেছে। আর আপনি তো আমার স্বামী, আমার প্রথম ভালোবাসা। আপনিও যদি হারিয়ে যান, তাহলে আমি নিজেকে আর সামলাতে পারবো না। এখন যদি এমনটা হয়, তাহলে নিজেকে বোঝাতে পারবো। কিন্তু আপনার সাথে আরও জড়িয়ে যাওয়ার পর এমনটা হলে আমি সেটা সহ্য করতে পারবো না। এর চাইতে ভালো আমাদের মধ্যে দূরত্ব বজায় রাখা। এটা আমাদের দুজনের জন্যই ভালো। রায়ান চৌধুরী বেশ সময় নিয়ে গোসল শেষ করে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে বাইরে এসে দেখে ইনসিয়া আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব আটকাচ্ছে। সে এগিয়ে গিয়ে ইনসিয়ার পেছনে এসে দাঁড়ালো। আয়নার মধ্যে ইনসিয়ার প্রতিবিম্বের চোখে চোখ রেখে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে মিসেস চৌধুরী, তবে বোরখায় তোমাকে আরো বেশি ভালো লাগে। নার্সের জবে বোরকা এলাও না। একটা কথা রাখবে প্লিজ? বলুন। তোমার ইউনিফর্মটা আরেকটু লং ও লুজ করে বানাবে। আমি চাই না আমার ওয়াইফের শারীরিক গঠন অন্যরা বুঝুক। রায়ান চৌধুরীর মুখে এই কথা শুনে ইনসিয়া তার দিকে ঘুরে চোখ বড় বড় করে তাকালো। রায়ান চৌধুরী নিজের মতোই বলল, আমি অনেক খুশি হব। কথাটা বলে রায়ান চৌধুরী চলে গেল। বর্তমান ইনসিয়া সিয়ানের চেক আপ করিয়ে ডক্টরের চেম্বার থেকে বাইরে আসতেই দেখা হলো ডক্টর অভিমন্যুর সাথে। অভিমন্যুকে এখানে দেখে অবাক হলো ইনসিয়া। সে মুখ লুকিয়ে অভিমন্যুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হলো না। অভিমন্যু ইনসিয়ার নাম নিয়ে ঢেকে বলল, দাঁড়াও সিয়া, আমি জানি এটা তুমি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো, তাই না? বাট আমি তোমাকে ঠিকই চিনেছি। ইনসিয়া জোরপূর্বক সৌজন্যতার হাসি দিয়ে বলল, না, এমনটা নয়। আসলে আমার একটু তাড়া ছিল তো, তাই। থাক, মিথ্যা বলার প্রয়োজন নেই। এই বাচ্চাটা কার? তোমার নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আপনি এখানে এই হসপিটালে? তোমাকে খোঁজার জন্যই তো এসেছি। কি বুঝলাম না। এই হসপিটালে জয়েন করেছি কিছুদিন হলো। ও আচ্ছা, আমি এখন আসি। এত তাড়াহুড়ো কিসের? এত বছর পর দেখা হলো আমাদের। চলো কত কবে শপে যাই। অন্য একদিন। আমার ছেলেটাকে ওষুধ খাওয়াতে হবে তো, তাই একটু তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে। চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। দরকার নেই, আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছে। ইনসিয়ার না দাঁড়িয়ে দ্রুত চলে গেল। অভিমন্যু শয়তানি হাসি দিয়ে নিজ নিজে বলতে শুরু করলো, অনেক মিথ্যা বলেছ, অনেক ড্রামা করেছো শিয়া, কিন্তু আর নয়। 2 বছর যাবৎ অনেক খুঁজেছি তোমাকে, ফাইনালি তোমাকে খুঁজে পেয়েছি। এত সহজে তো তোমাকে আমি ছাড়বো না। সব জানি তোমার ব্যাপারে। তোমার হাজব্যান্ড ওই রায়ান চৌধুরী তো কবে চলে গেছে তোমাকে ছেড়ে। ইনসিয়া বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সিয়ানকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে শুরু করলো, ওই অভিমন্যু চলে এসেছে আমাদের জীবন ধ্বংস করতে। ওর কুনজর তোর উপরে পড়েছে। তোর বাবা থাকলে আজ এত স্ট্রাগল করতে হতো না আমাদের।
তোর বাবা আমাদের আদর যত্নে মুড়িয়ে রাখতো, কিন্তু আমার খারাপ ভাগ্যের দোষে আজ তোকেও সাফার করতে হচ্ছে সোনা। চিন্তা করিস না, মা আছে তো, নিজের জীবন দিয়ে হলো তোর মা তোকে সকল খারাপ থেকে রক্ষা করবে। অতীত বাজারের সাধারণ মার্কেট থেকে রায়ান চৌধুরীর জন্য টি শার্ট ও প্যান্ট কিনেছে ইনসিয়া। রায়ান চৌধুরী বাইরে দাঁড়িয়ে চা স্টলে চা খাচ্ছে। ইনসিয়া শত বারণ করার পরেও নাছরবান্দা রায়ান চৌধুরী আজ বাইরের চা খেয়েই দম নিল। হঠাৎই বাজারের ভিড়ের মধ্যে থেকে একটা গুলি এসে রায়ান চৌধুরীর হাতের বাহু ঘেঁষে চলে গেল। গুলিটা কোনোয়ের একটু পড়ে লেগেছে। গুলির আওয়াজে ব্যস্ত পরিবেশটা যেন আরো অশান্ত হয়ে উঠল। ইনসিয়া গুলির আওয়াজ পেয়ে দৌড়ে বাইরে এসে দেখে দোকানের সামনে অনেক ভিড় জমেছে। রায়ান চৌধুরীকে দেখতে না পেয়ে কিছু একটা আন্দাজ করে সে ভিড় ঠেলে ভেতরে এসে দেখে রায়ান চৌধুরী জ্ঞান হারিয়ে পড়ে আছে। কিছু লোক তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। ইনসিয়া ছুটে গিয়ে মাটিতে বসে রায়ান চৌধুরীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সে শপিং ব্যাগ থেকে নিজের জন্য কেনা নতুন ওড়নাটা বের করে রায়ান চৌধুরীর হাতের ক্ষতস্থানে বেঁধে দিল। নিজেকে সামনে ইনসিয়া অন্যদের উদ্দেশ্যে বলল, কেউ একটা অটো ডাকুন না, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি কি এই ছেলেটাকে চেনো? উনি উনি আমার হাজবেন্ড, প্লিজ কেউ একটু হেল্প করুন না। ইনসিয়া অন্যদের সহায়তায় রায়ান চৌধুরীকে অটোতে তুলে হসপিটালে না নিয়ে গিয়ে সোজা বাসায় চলে আসলো। এরপর অটো চালকের সাহায্যে রায়ান চৌধুরীকে ভেতরে এনে বিছানায় শুয়ে দিল ইনসিয়া। এই অবস্থায় হসপিটালে নিয়ে গেলে ডক্টর আমজাদ অনেক ক্ষিপ্ত হবে। ইনসিয়া নিজেই একজন নার্স হওয়ায় কী করতে হবে সেটা তার জানা। গুলি তো বাহু ঘেঁষে বেরিয়ে গেছে, খুব একটা ক্ষতি হয়নি। আর রায়ান চৌধুরীর জ্ঞান ফেরার পর সে মুখের উপরে ভারী কিছু অনুভব করল। চোখ মেলে তাকাতেই দেখি ইনসিয়ার বুকের উপর মাথা রেখে অনবরত কেঁদে চলেছে। প্রিয়াঙ্কা ইনসিয়ার উদ্দেশ্যে বলল, এটা অভিমন্যু স্যারের কাজ রিয়া। তুষার আমাকে কল করে বলার পর তোকে বলবো তার আগে এই ঘটনাটা ঘটে গেল। অভিমন্যু স্যার রাগে এটা করেছে। সব দোষ আমার। আমি যদি ওনাকে বাইরে একা রেখে না আসতাম তাহলে এরকমটা হতো না। প্রিয়াঙ্কা আবারও কিছু বলতে যাবে তখনই সে খেয়াল করে দেখে রায়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে। সে কিছু একটা ভেবে ইশারায় তাকে চোখ বুজে জ্ঞান না ফেরার অভিনয় করতে বলল। রায়ান চৌধুরী কিছু একটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের চোখ বুজে নিল। প্রিয়াঙ্কা এবার স্বর পাল্টে বলল, কান্নাকাটি বন্ধ কর। এত কান্না করে কি হবে? রায়হান ভাইয়া তো আর তোর নিজের কেউ লাগে না, সেরকম আঘাত লাগেনি। একটু কেয়ার করলেই ঠিক হয়ে যাবে। পেশেন্টের জন্য আবার কান্না করার কি দরকার? এই সময় তুই এসব কিভাবে বলছিস প্রিয়াঙ্কা? প্লিজ। ভুল কি বললাম? তুই কি ওনাকে ভালোবাসিস যে ওনার জন্য কান্না করবি? যার প্রতি ভালোবাসা থাকে সাধারণত তাদের কষ্টেই কান্না আসে। তোর কি মনে হয় প্রিয়াঙ্কা আমি ওনাকে ভালোবাসি না? ভালোবাসা না থাকলে ওনার জন্য এত স্যাক্রিফাইস করতাম না, ওনাকে নিয়ে এত স্ট্রাগলও করতাম না। তুই খুব ভালো করে জানিস আমি ওনাকে কতটা ভালোবাসি, কিন্তু আমাদের দুজনের ভালোর জন্য আমি আমার অনুভূতিগুলোকে জলাঞ্জলি দিয়েছি। যাক, ভালোবাসার কথা স্বীকার করলি এতদিনে, মুখ ফুটে বলার জন্য ধন্যবাদ। মানে তুমি আমাকে ভালোবাসো একথা আগে বলনি তো? রায়ান চৌধুরীর কণ্ঠস্বর শুনে ইনসিয়া হকচকিয়ে তার দিকে তাকিয়ে দেখে রায়ান চৌধুরী তাকিয়ে থেকে মুচকে মুচকে হাসছে। প্রিয়াঙ্কা আপাতত ওদের দুজনকে একা রেখে বেরিয়ে গেল রুম থেকে। আপনার জ্ঞান কখন ফিরল? অনেক আগে। আমাকে বলেননি কেন? আমার কত টেনশন হচ্ছিল জানেন? জানলাম তো তুমি আমাকে ভালোবাসো। ইনসিয়া উঠে যেতে নিলে রায়ান চৌধুরী নিজের অন্য হাত দিয়ে ইনসিয়ার হাত ধরে টান দিতেই সে হুড়মুড়িয়ে এসে পড়ল রায়ান চৌধুরীর বুকে। রায়ান চৌধুরী ইনসিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, এতদিন এই কথাটা শোনার অপেক্ষাতে ছিলাম, আজ আমার কান জোড়া সার্থক হলো। ছাড়ুন আমাকে, আপনি ভুল শুনেছেন, হয়তো ঘোরের মধ্যে আছেন তাই এমনটা হচ্ছে। ছাড়ুন, লেগে যাবে আপনার। লাগবে না, এভাবেই থাকো, নড়াচড়া করলে আরও বেশি কিছু হয়ে যাবে। দরজা খোলা আছে, প্লিজ ছাড়ুন মিস্টার চৌধুরী। রায়ান চৌধুরী ইনসিয়ার অষ্টদয়ের দিকে এগোতে শুরু করলে ইনসিয়া নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রায়ান চৌধুরীর থেকে নিজেকে মুক্ত করে দৌড়ে রান্নাঘরে চলে গেল। ইনসিয়া রান্নাঘরে এসে বেসিনের উপর হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। কি রে, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? প্রিয়াঙ্কার কণ্ঠস্বর পেয়ে হকচকিয়ে গেল ইনসিয়া। সে আটকা আটকা গলায় বলল, তুই এখানে? তুই যাসনি? না, আমি রায়হান ভাইয়ের জন্য পানি গরম করছিলাম। পড়ে গিয়ে অনেক জায়গায় ব্যথা পেয়েছে, শেক দিয়ে আরাম পাবে। ও, তোর কি হয়েছে? কই কিছু না। আচ্ছা, এই নে হট ব্যাগ, রায়হান ভাইয়াকে শেক দে।
না তুই যা, আমার অনেক কাজ আছে। আমি? না না, কি কাজ বল, আমি করে দিচ্ছি। আমি ওনার জন্য খাবার তৈরি করব, তুই পারবি না। ওটা আমার বর না, তোর বর। আমি কেন তোর বরের জামা কাপড় তোর মুখে কিচ্ছু আটকায় না, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। ভুল কি বললাম? আচ্ছা ঠিক আছে, তুই যখন পারবি না তাহলে আমি বরং। প্রিয়াঙ্কা পুরো কথা শেষ করার পূর্বেই ইনসিয়া ওর হাত থেকে হট ব্যাগ নিয়ে বলল, এখানেই থাক, ওই রুমে খবরদার আসবি না। আমি এখন হসপিটালে যাব, ডিউটি রেখে এখানে চলে এসেছি, দরজা লাগিয়ে দে। প্রিয়াঙ্কা যাওয়ার সময় রায়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল। ভাইয়া ট্রিট পাওনা রইল। ইনসিয়া দরজা লাগিয়ে দিয়ে রায়ান চৌধুরীর কাছে এসে বলল, শুনুন, আপনার কেয়ার করার আমার দায়িত্ব, তাই এত কিছু করছি, ভুলেও অন্য কিছু ভাববেন না। এখন উঠুন আর টি শার্টটা খুলুন। আর কত অভিনয় করবে মিসেস চৌধুরী? এখন আর অভিনয় করার প্রয়োজন নেই। এরকম করলে কিন্তু জ্যাক দিয়ে দিব না, তখন নিজে নিজে করে নিন। এমনিতেও বেশ আঘাত লাগেনি, তাই এত সিম্পেথি দেখাতে পারবো না। পৃথিবীর সব আক্রোশ তুমি আমার উপরে প্রয়োগ করো, দেখব কতদিন এমনটা করতে পারো। সময় আমারও আসবে। ধ্যাত, ধরুন। ইনসিয়া হট ব্যাগ রায়ান চৌধুরীর হাতে ধরিয়ে দিয়ে হন হন করে চলে গেল। মেয়েরা তো জেদি কেন, ভাঙবে তবুও মচকাবে না। আমার কাছে ফিলিংস কনফিউজ করতে কিসের হতে প্রবলেম আল্লাহ জানে। বউ আমার আসলে অনেক বেশি জেদি, আর 1 নম্বরই ঝোঁকরুটে। এমনই একদিন ইনসিয়ার ঘুম ভাঙতে সে দেখতে পেল রায়ান চৌধুরী ঘরের মধ্যে এক্সারসাইজ করছে। ইনসিয়া উঠে বসে হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে বলল, কি ব্যাপার, আজ বাহিরে যাননি, রুমে এক্সারসাইজ করেছেন? ওয়াকিংয়ে গিয়েছিলাম, মসজিদে ফজরের নামাজ পড়ার পর ঘন্টাখানেক হাঁটাহাঁটি করেছে। ইনসিয়া নিজের ফোন খুঁজতে খুঁজতে বলতে শুরু করলো, বাজে কথা, আজ মনে হচ্ছে বেশি বেলা হয়ে গেছে। এই রে, 9টা বেজে গেছে, এত ঘুম না চোখে? এই শীত আসলে অলসতা বেড়ে যায় আমার, উঠতে ইচ্ছে করে না, ঘুমও ছাড়ে না। আপনার ব্রেকফাস্টের টাইম তো হয়েই গেছে। ইনসিয়া দ্রুত বিছানা থেকে নেমে হাঁটতে গিয়ে পড়ে যেতে নিলে রায়ান চৌধুরী তাকে ধরে বুকে জড়িয়ে ধরল। এত চঞ্চল কেন তুমি? ঘুম ভাঙতে কি এইভাবে চলে? মাথা তো ঘুরবেই। ভাগ্যিস কাছে কাছে ছিলাম, না হলে তো পড়ে গিয়ে নিজে ব্যথা পেতাম। ইনসিয়া রায়ান চৌধুরীর থেকে নিজেকে মুক্ত করে দূরে দাঁড়িয়ে বলল, কিছুই হতো না, আমি নিজেই নিজেকে সামলাতে জানি। সামনে থেকে যান, আপনার ব্রেকফাস্ট বানাতে হবে, টাইম টু টাইম খাবার না খেলে প্রবলেম হবে আপনার। এত হাইপার হওয়ার কিছু হয়নি মিসেস চৌধুরী, আপনার হাজব্যান্ড অলরেডি ব্রেকফাস্ট তৈরি করেছে। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার সার্ভ করছি। কি, আপনি ব্রেকফাস্ট বানিয়েছেন? হাই রে, আমার স্বাদের রান্নাঘর আজ শেষ। ইনসিয়া দৌড়ে রান্নাঘরে এসে দেখে সবকিছু ঠিকঠাকই আছে। রায়ান চৌধুরী পেছন থেকে এসে বলল, কি ভেবেছিলে আমি কিচেন নোংরা করে রেখেছি? হুম, আমি এগুলো একদম পছন্দ করি না। আমার যেগুলো পছন্দ নয় আমি সেগুলো নিজে করব ভাবলে কি করে? আমি অনেক গোছালো স্বভাবের মানুষ, বুঝছো? অগোছালো পরিবেশ আমার পছন্দ নয়। হয়েছে হয়েছে, নিজেকে নিয়ে এত গর্ব করতে হবে না। খাবার কই? ওয়েট। রায়ান চৌধুরী খাবারের প্লেট ইনসিয়ার সামনে এনে ঢাকনা সরাতে খিলখিল করে হেসে দিল ইনসিয়া। সে হাসতে হাসতেই বলল, এটা কি করেছেন আপনি? একটা ডিম পোস্ট, সেটাও পুরো কালো হয়ে গেছে। রায়ান চৌধুরী মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইনসিয়ার মুখের দিকে। সে মুগ্ধ দৃষ্টিতে বলল, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে সিয়া, এ হাসিতে কোনো মিথ্যে নেই। মাঝে মধ্যে এভাবে প্রাণ খুলে হাসলেও তো পারো। রায়ান চৌধুরীর কথা শুনে হাসি বন্ধ করল ইনসিয়া। সে সিরিয়াস হয়ে বলল, আপনার করা ডিম পোস্টের হাল দেখে বুঝতে পারছি কেমন ব্রেকফাস্ট বানিয়েছেন আপনি। সত্যি করে বলুন তো, আপনি কি সত্যি ব্রেকফাস্ট করেছেন? সত্যি বলবেন কিন্তু। রায়ান চৌধুরীকে চুপ থাকতে দেখে ইনসিয়ার বুঝতে আর কিচ্ছু বাকি রইল না। বুঝেছি, আপনার দৌড়, যান ওই রুমে যান, আমি ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট বানাচ্ছি। আমি শিখতে চাই, ইউটিউব দেখে ট্রাই করেছিলাম কিন্তু। দরকার নেই, নাচতে না জানলে উঠোন বাঁকাই বলে। একটা কথা আছে না, যে কিনা রান্নার জানে না সে আসছে ইউটিউব দেখে রান্না করতে। শুনুন, এটা ছেলেদের কাজ না। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বেশি রান্না করে ছেলেরা? বইয়ের বিশ্বের কোনো খবর রাখো তুমি? আপনাকে কি বলেছে? গুগল এসব বাদ দাও, আমি এখানেই আছি, তুমি ফ্রেশ হয়ে আসো, আজ দুজনে একসাথে ব্রেকফাস্ট বানাবো। দিন দিন রায়ান চৌধুরীর প্রতি ইনসিয়া আরও নরম হয়ে যাচ্ছে। আগের মতন সেরকম খিটখিট খুব একটা করে না, তবে টম অ্যান্ড জেরির মতন ঝগড়া লেগেই আছে সবসময়। এমনই একদিন ইনসিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফিরে দেখে রায়ান চৌধুরী কোথাও নেই।
রায়ান চৌধুরীকে কোথাও খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে গেল ইনসিয়া। রায়ান চৌধুরীর নম্বরে কল করলে রিংটন রুমেই বেজে উঠল। অজানা আশঙ্কায় বুকের মধ্যে ধক করে উঠল ইনসিয়ার। সে প্রিয়াঙ্কার নম্বরে কল করলে প্রিয়াঙ্কা কল রিসিভ করে বলল, কি রে, যেতে না যেতেই রেডি হয়ে গেলি নাকি? প্রিয়াঙ্কা, রায়ান চৌধুরী। কি ভাইয়া আবার তোকে বউ বউ করে রাগাচ্ছে নাকি? শোন না, তুই কান্না করছিস? কি হয়েছে তোর? ভয়েস এমন শোনাচ্ছে কেন? রায়ান চৌধুরী চলে গেছে। কি বলছিস? কোথায় গেছে? জানি না, ফোনটা রেখে গেছে। উনি তো সকালে বাইরে একটু হাঁটাহাঁটি করতে বের হয়, তাছাড়া সারাদিন বাড়িতেই থাকে। কিন্তু এখন উনি কোথায় যেতে পারে বলতো এই সন্ধ্যাবেলায়? ওনার তো বাইরে যাওয়ার কথা না। দুশ্চিন্তা করিস না, কান্না বন্ধ কর। হয়তো কোনো প্রয়োজনে বাইরে গেছে, চলে আসবে। আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি, উনি কোথাও নেই। আমার মনে হয় ওনার মেমোরি ফিরে এসেছে, তাই চলে গেছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমি জানতাম উনি একদিন ঠিক আমাকে ছেড়ে চলে যাবে। দেখ, আজ এটাই হলো। কান্না করিস না শিয়া, আমি এক্ষুনি আসছি, তুই শান্ত হ। আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়াঙ্কা, এমনটা হবে এটা তো আমি জানতামই। বল, তাহলে আজ কেন মেনে নিতে পারছি না বল? আমি আসছি। আমি কখনো ভাবিও নি এত তাড়াতাড়ি এই দিনটা। ইনসিয়ার পুরো কথা শেষ করার আগেই সামনে তাকিয়ে দেখে রায়ান চৌধুরী ভেতরে আসছে। কি রে, ঠিক আছিস তুই? হ্যালো হ্যালো শিয়া, কথা বল। কি রে? উনি চলে এসেছে, রাখছি। ইনসিয়া কল কেটে দিয়ে রায়ান চৌধুরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্থির রইল। ইনসিয়ার চোখে পানি আর তার ফোলা মুখশ্রী দেখে রায়ান চৌধুরী এগিয়ে এসে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে সিয়া? কাঁদছো কেন তুমি? সিয়া, তুমি ঠিক আছো তো? ইনসিয়া কোনো কথা না বলে রায়ান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আচমকা ইনসিয়ার এমন আচরণে রায়ান চৌধুরী আরও চিন্তিত হয়ে গেল। ইনসিয়া কাঁদতে কাঁদতে বলল, কোথায় গিয়েছিলেন আপনি? আপনি জানেন আমার কত টেনশন হচ্ছিল? ফোনটাও রেখে গেছেন, আমাকে বলেও জাননি। আমাকে কি মানুষ মনে করেন না নাকি? হ্যাঁ, আপনি জানেন না আপনার জন্য আমার কতটা টেনশন হয়? একটুর জন্য আমার জানটা চলেই যাচ্ছিল। আপনার সব মেমোরি ফিরে এসেছে, তাই না? এই জন্য আমাকে ছেড়ে। রায়ান চৌধুরী ইনসিয়াকে নিজের সাথে আগলে নিয়ে বলল, এত কান্না করার কি আছে? পাগলি একটা। আমি কাজে গেছিলাম, তোমাকে ছেড়ে চলে যাব কেন? তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। কিসের কাজ? হ্যাঁ, আপনার আবার কিসের কাজ? আর কতদিন এইভাবে ঘরে বসে থাকবো বলো? বসে বসে এইভাবে বইয়ের পয়সায় খাওয়া যায় নাকি? তাই ডিসাইড করেছে আমি এখন থেকে কাজ করব। সপ্তাহখানেক হলো আমি একটা ভালো কাজ পেয়েছি। দিনে 400 করে টাকা দেন। বসে না থেকে দিনে 400 টাকার কাজ করলেও তো লাভ, বলো? মাস শেষে 12,000 মতো টাকা হবে। ইনসিয়া রেগে গিয়ে রায়ান চৌধুরীর কলার ধরে বলল, আই, তোর কি মনে হয়? হ্যাঁ, আমি তোকে এমনি এমনি বসে বসে খাওয়াচ্ছি? তোকে বলেছিলাম না তোর মেমোরি ফিরলে সব টাকায় কড়ায় গন্ডায় উসুল করে নিব। তাহলে তুই কেন এখন বাইরে দিনমজুরের কাজে যাবি? তোকে কি আমি বলেছি একবারও যে আমার টাকার সমস্যা হচ্ছে? একটু সুস্থ হতে না হতেই তোর পাকনা বড় হয়ে গেছে, তাই না? যা খুশি করে যাবি আর আমাকে কষ্ট দিবি না? শান্ত হও সিয়া, তুমি শুধু শুধু পাগলামি করছো। হ্যাঁ, এখন তো পাগলই বলবেন। এতদিন হলো কাজে যাচ্ছেন, কই আমাকে তো বলেনি। খুব তো বউ বউ করে আমার কানের কাছে চিল্লাচিল্লি করেন, অথচ বউয়ের সাথে যে সব কিছু শেয়ার করতে হয় এটা কি জানেন না, তাই না? তুমি কি মানো তুমি আমার বউ? তুমি তো এটা মানতেই চাও না, তাই তোমাকে বলিনি। আমি যেইটাই বলি না কেন, কিন্তু কাগজে কলমে ইসলামী শরীয়ত অনুযায়ী আমি তো তোর বই। আমার অধিকার আছে সব কিছু জানার, আর আমাকে সব কিছু জানানো তোর দায়িত্ব। রায়ান চৌধুরী মুচকি হেসে ফের ইনসিয়াকে জড়িয়ে নিয়ে বলল, আমার বউটা অনেক রেগে গেছে দেখছে, আপনি থেকে সোজা তুই তো করিতে চলে এসেছে। অবশ্য তোমার মুখে তুই করে ভালোই লাগছে। কথাগুলো শুনে ইনসিয়া লজ্জা পেয়ে চলে যেতে নিল। রায়ান চৌধুরী ওর হাত ধরে আটকে দিয়ে বলল, তোমার জন্য একটা জিনিস এনেছি, দাঁড়াও। রায়ান চৌধুরী নিজের আনা শপিং ব্যাগ থেকে একটা গিফট বক্স বের করে ইনসিয়ার হাতে দিল। কি এটা? আনবক্সিং করো, দেখো পছন্দ হয়েছে কিনা। ইনসিয়া গিফট বক্সটা আনবক্সিং করে দেখে ভেতরে একটা ব্ল্যাক কালার ঘড়ি রয়েছে। ঘড়ি পেয়ে ইনসিয়া রায়ান চৌধুরীর দিকে বিস্ময় নিয়ে তাকালো। রায়ান চৌধুরী ঘড়িটা ইনসিয়ার হাতে পরিয়ে দিতে দিতে বলল, আমি তো জানি তুমি ঘড়ি কতটা ভালোবাসো,
আর এটাও জানি অনেকদিন হলো তোমার হ্যান্ড ওয়াচটা নষ্ট হয়েছে। আমার জন্য তুমি টাকা সেভ করতে গিয়ে নিজের শখগুলো ত্যাগ করে যাচ্ছ। খালি হাতে তোমাকে একদমই মানায় না মিসেস চৌধুরী। তাই ভাবলাম আমি একটা কিনে দিই। 2 দিন হলে স্যালারি দিয়ে একটা ওয়াচ কিনলাম। ব্ল্যাক কালারটা তোমার হাতে ভালো লাগবে বলে এটা নিয়েছে। তোমার পছন্দ হয়েছে? খুশিতে ইনসিয়ার চোখের কার্নিশে বানিয়ে এসে জমেছে। রায়ান চৌধুরী ইনসিয়ার চোখের কার্নিশে আসা পানিটুকু মুছিয়ে দিয়ে বলল, তোমার চোখে পানি মানায় না। সবসময় হাসি খুশি থেকো আর ঝগড়া করো আমার সাথে। তোমাকে এভাবেই ভালো লাগে। আর মাঝে মধ্যে এই অধমকে একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। কথাটা শোনা মাত্র ইনসিয়া লজ্জা মিশ্রিত হাসি দিয়ে রায়ান চৌধুরীকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল। বর্তমান মৃদুল পতিতালয়ে আসতেই কিছু মেয়ে তার দিকে এগিয়ে এসে আবেদনময়ী অঙ্গভঙ্গি শুরু করল। মৃদুল সেদিকে তোয়াক্কা না করে অন্তর্মহলের ভেতরে এসে সর্দারনি চামেলি বাইয়ের উদ্দেশ্যে বলল, মেয়েগুলো নতুন নাকি মাঠান? হ, কেন রে, কি হয়েছে? আমার সামনে এসে বেয়াদবি শুরু করেছে। আয়নের সাথে এটা ঘটলে ও মেয়েগুলোকে পুঁতে রেখে দিত। ট্রেনার খারাপ হলে নতুন ট্রেনার হায়ার করেন, মাঠান না হলে আপনার বিপদ। এনিওয়ে, আন্টি কোথায়? নিজের কামরায় আছে। ওরে তো আমার মেয়েরা সামলাচ্ছে, আবার পাগলামি শুরু করছে। আয়ান কোথায় রে? আয়ান আসলে ভালো হইতো। আপনারা কি চান আয়ান ওর যমজ ভাইয়ের কথা জেনে যাক? মরতে না চাইলে চুপ থাকেন, না হলে আপনার এই কুঠি ধুলির স্বাদ করতে আয়ানের 1 মিনিটও লাগবে না। মৃদুলের কথা শুনে ভয়ে ঢোক গিলল চামেলি বাই। মৃদুল আর কথা না বাড়িয়ে আলিয়া অর্থাৎ আয়ান চৌধুরীর মায়ের কামরার উদ্দেশ্যে চলে গেল। মৃদুল আয়ান চৌধুরীর মায়ের কামরায় এসে পুরো থ হয়ে গেল, কারণ আয়ান ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আয়ানকে এখন এখানে দেখে হতভম্ব হয়ে গেছে মৃদুল। আয়ান মৃদুলকে দেখার পর নিজের মায়ের উদ্দেশ্যে বলল, মা, তুমি রেস্ট নাও আর কান্নাকাটি করবে না, কেমন? আমি প্রতি সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে আসবো। তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে কিন্তু আমি আর আসবো না। বড় মানুষ হয়েছিস বলে মাকে ভুলে গেছিস, তাই না? আগে তাও মাসে একটা দিন তোকে দেখতে পেতাম, কিন্তু এই 3 বছরে একদিনও আসিসনি আমার কাছে। মায়ের কথা মনে পড়ে না তোর, তাই না রে? বললাম তো এমনটা আর হবে না। আমি দেশে ছিলাম না মা, প্লিজ মাফ করে দাও। কান ধর। আয়ান মৃদুলের দিকে এক নজর তাকিয়ে আবারও ওর মায়ের দিকে তাকালো। মায়ের ধমকে অবশেষে কান ধরে বলল, কথা দিলাম আর এরকম করবো না, প্রতি সপ্তাহে আসবো। পরের বার বউ নিয়ে আসবি, আমি আমার বৌমাকে দেখতে চাই। আচ্ছা তুমি এখন থাকো, আমার অনেক জরুরি কাজ আছে। আচ্ছা যা। মায়ের থেকে বিদায় নিয়ে আয়ান কামরার বাইরে এসে মৃদুলের হাত ধরে চলে আসলো। আয়ানকে এখানে দেখে চামেলি বাই নিজেও রীতিমতো শকড। আয়ান, তুই কখন আসলি? ভিতরে গেছিস কখন? আমি তো জানি না। এখানে আসার জন্য আপনার অনুমতি নিতে হবে নাকি মাঠান? কথাটা বলার পর চামেলি বাইয়ের সামনে এক বান্ডেল টাকা রেখে এক মুহূর্ত দেরি না করে বাইরে চলে আসলো আয়ান চৌধুরী। বাইরে এসে মৃদুলের হাত ছেড়ে দিতে মৃদুল প্রশ্ন করলো, তুই এখানে কিভাবে? তোর তো আমার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, তাই না? আয়ানের মুখ থেকে কথাটা শোনা মাত্র ঘাবড়ে গেল মৃদুল। মৃদুল কিছু বলার আগেই আয়ান ফের বলল, আমার তো এখানে আসার কথা ছিল। তাহলে তুই এত অবাক কেন হচ্ছিস? এই 1 মিনিট, তুই এখানে কি করছিস? মৃদুল নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। আয়ান চৌধুরী স্টুপিড না যে কারোর কথা নিজের গন্তব্য পরিবর্তন করবে। আমি এটাই জানি, ওই ছেলেগুলোকে তুই পাঠিয়েছিস, তাই ওদের কিচ্ছু বলেনি। তা না হলে ওরা এতক্ষণ চিন্তা থাকতো না। আয়ান, আমি আসলে আয়ান চৌধুরী হাত উঁচু করে মৃদুলকে থামিয়ে দিয়ে বলল, নো এক্সকিউজ, এর পানিশমেন্ট সময় মতো পাবি। নিজের কথা শেষ করে আয়ান মৃদুলকে ওখানে রেখে নিজের গাড়িতে উঠে চলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৃদুল নিজের নিয়ে আসা গাড়ি আনতে গিয়ে দেখে গাড়ি সেখানে নেই। এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরেও গাড়ি খুঁজে না পেয়ে মৃদুলের বুঝতে বাকি রইল না এটা কার কাজ। আয়ান ও মৃদুল চলে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ছাড়লো চামেলিবার। এই কামনা, একটা পান সিজে দে তো, আর তুলিরে বল আমার হুকাটা এনে দিতে। কিছুক্ষণ পর তুলি আর কামনা পান ও হুকা নিয়ে এসে চামেলি বাইকে দিয়ে তার পায়ে তেল দিয়ে ম্যাসাজ করতে শুরু করলো। মাঠান, তখন ওই 2টা ছেলে আছিল না, ওরা কি এখানকার রেগুলার কাস্টমার? কেন রে? ছেলে 2টা দেখতে কিন্তু সেই ছিল। এত সুন্দর হ্যান্ডসাম লোক এরকম একটা জায়গায় আসবে ভাবতেই পারিনি। আসলেই ওদের চালচলন দেখে তো মনে হচ্ছিল বেশ বড় লোক আছে, কিন্তু এই অল্প বয়সী 2টো ছেলে
ওই বুড়ো আলেয়া আফার কামরায় কেন গেল? আফা তো সবসময় অসুস্থই থাকে। আফার কামরায় না যায়া আমার কামরায় আসলেই হতো, আমি আরও বেশি খুশি করে দিতাম। কেন রে, তোর কামরায় কেন যাবে? আমি কি কম আছি নাকি? আমার চেহারা তোর থেকেও ভালো, কাস্টমারদের থেকে আমি তোর চাইতেও বেশি করে টাকা পাই। মাঠান, পরের বার ওরা আসলে ওই কালো স্যুট পরা ছেলেটাকে আমার কামরায় পাঠাবেন, এমন খুশি করে দিব যে প্রতিদিন আসবে। শখ কত, তোর থেকে বেশি কাস্টমার আমি সামলাই, বুঝলি? ওই ছেলেটা আমার কামরায় যাবে, ওর সাথে যেটা ছিল তুই ওইটারে ধরিস। ঝগড়া বন্ধ করে একটা ডিল করি। পরের বার ওরা আসলে আমাদের দুজনের মধ্যে যে ওই ছেলেটাকে সিডিউসড করতে পারবে, ছেলেটা তার। চুপ কর তোরা, মাথার যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছিস আরো। তোরা কাকে নিয়ে ঝগড়া করছিস জানিস? ওটা আয়ান চৌধুরী রে, আয়ান চৌধুরী, আমাদের আলিয়ার ছেলে। আজ ওর জন্যই আমাদের এই কুটিটা এখনো টিকে আছে, না হলে কবে কারবার বন্ধ হয়ে যেত। কি, ওটা আলেয়া আফার ছেলে? হুম রে ছেমরি। আর শোন, ওরা আসলে ওদের সামনে যে এরকম বেহায়াপনা করবে না। এরকম করলে তোদের সাথে সাথে আমারও কপাল পুড়বে। ওই ছেলেটা তো আয়ান চৌধুরী, বুঝলাম, কিন্তু সাথেরটাকে? আয়ানের বন্ধু। শোন, নতুন মেয়েগুলারে ডেকে আন, ওদেরকে বুঝাইতে হবে। আজ মৃদুলের সামনে যে বিয়াদবি করছে জন্য বেঁচে গেছে। আয়ানের সাথে এরকম করলে আজ খবর খারাপ ছিল। ঠিক আছে মাঠান, আমরা ওদের ডেকে আনছি। আয়ান চৌধুরী এসি রূপে কার ড্রাইভিং করছে, তখনই তার গাড়ির সামনে বয়স্ক লাঠি ভর করে চলা একজন লোক চলে আসলো। দ্রুত ব্রেক করার পরেও লোকটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আমাদের অবস্থায় এভাবে নিচে গেলে লোকটা সহ আশেপাশের লোকজন আয়ানকে ভয় পাবে। উপায়ন্তর না পেয়ে আয়ান চৌধুরী গাড়ির মধ্যে নিজের ড্রেস আপ চেঞ্জ করে একটা মাস্ক পরে চোখে সানগ্লাস দিয়ে বাড়ি আসলো। সে বের হয়ে দেখে মুখে মাস্ক পরা একটা মেয়ে সেই লোকটাকে উঠতে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু খুলে বাচ্চা থাকে সেটা সম্ভব হচ্ছে না। আয়ান এগিয়ে আসতে মেয়েটা তার উদ্দেশ্যে বলল, আপনারা কি চোখ বন্ধ করে গাড়ি চালান, নাকি ইচ্ছে করে মানুষদের পিষে দিয়ে কেটে পড়া তাল করেন কোনটা? এরকম রাস্তায় আস্তে গাড়ি চালাতে হয় সেটা কি জানেন না? প্রাইভেট কার আছে বলে যা খুশি তাই করবেন নাকি? হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন? মানুষটাকে কি সাহায্য করবেন না? ও, ওনাকে ধরলে আপনার গায়ে তো আবার নোংরা লেগে যাবে, তাই না? অমানুষ কোথাকার। মেয়েটার কথায় রাগ হলেও হাত মুঠো করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে আয়ান। মেয়েটা থেমে না থেকে বলল, আচ্ছা, ওনাকে ধরতে হবে না, আমার ছেলেটাকে একটু ধরুন, আমি ওনাকে তুলছি। মেয়েটা জোরপূর্বক আয়ানের কোলে বাচ্চাটাকে দিয়ে লোকটাকে উঠিয়ে ফুটপাতের সাইডে একটা বেঞ্চে বসিয়ে দিল। সে নিজের ব্যাগ থেকে পানি বের করে লোকটাকে খাইয়ে দিতে দিতে বলতে শুরু করলো, কি আজব লোকজন, এতগুলো লোক আছে কিন্তু একজনও এগিয়ে আসলো না। ভিক্ষা করে বলে উনি মানুষ না নাকি? যতদিন যাচ্ছে মানুষ নিজেদের মনুষ্যত্ব হারাচ্ছে। চাচা, আপনার অনেক লেগেছে তাই না? ইসরে, পায়ের এখানটা কতখানি ছুলে গেছে। আপনি বসুন, আমি ফার্মেসি থেকে তুলা আর স্যাবলো নিয়ে আসছি। মেয়েটা ফার্মেসির দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই নিজ সন্তানের কান্নার আওয়াজ পেয়ে সেদিকে তাকিয়ে দেখে আয়ান বাচ্চা সামলাতে পুরো হিমশিম খাচ্ছে। কিভাবে বাচ্চাটাকে খুলে রাখবে সেটাই বুঝতে পারছে না। ফলাফল বাচ্চা কান্না করছে। মেয়েটা রেগে গিয়ে বলল, আপনি তো আসলে একটা অকর্মা, না পারেন ঠিক করে গাড়ি চালাতে আর না পারেন বাচ্চা সামলাতে। এইটুকু একটা বাচ্চাকে কিভাবে কোলে নিতে হয় সেটাও দেখে জানেন না। যান ফার্মেসি থেকে স্যাবলন আর তুলা আর ব্যান্ডেজ নিয়ে আসুন। ওনাকে ব্যান্ডেজ না করে দিলে আবার ইনফেকশন হতে পারে। কি হলো, হা করে দাঁড়িয়ে আছেন কেন? আপনার সাথে কি আমি ইয়ার্কি ফাজলামি করছি নাকি? বয়স্ক মানুষটা অনেক কষ্ট পাচ্ছে। আয়ান চৌধুরী কোনো কথা না বলে ফার্মেসি থেকে জিনিসগুলো এনে দিল। মেয়েটা নিজের বাচ্চাটাকে আবারও আয়ান চৌধুরীর কোলে দিয়ে বয়স্ক লোকটাকে প্রাথমিক সেবা দিল। চাচা, এখন আর সমস্যা হবে না, এই যে ওষুধ আছে, খেয়ে নেবেন। বাড়ি একা একা যেতে পারবেন নাকি আমি পৌঁছে দেব? লোকটা মেয়েটার মাথায় হাত রেখে বলল, না না মা, ঠিক আছি আমি একলাই যাইতে পারবো। তোমার নাম কি মা? ইনসিয়া। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। আল্লাহ তোমার মঙ্গল করুক মা। আচ্ছা চাচা, তাহলে আমি এখন আসি, দেখে শুনে যাবেন কিন্তু। ইনসিয়া আয়ান চৌধুরীর থেকে নিজের ছেলেকে কোলে নিয়ে বলল, বাচ্চারা পবিত্র, তাদের দেখলে আপনা আপনি মায়া চলে আসে। আপনি তো বাচ্চাদের কিভাবে সামলাতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হয় সেটাই জানেন না। আমার ছেলেটাকে আজ অনেক কাঁদিয়েছেন আপনি। যাই হোক,
এখন থেকে দয়া করে দেখে শুনে গাড়ি ড্রাইভ করবেন। আপনার তাড়াহুড়োর জন্য অন্যের ক্ষতি করবেন না। ও হ্যাঁ, যদি পারেন তাহলে ওই চাচাকে কিছু টাকা দিন। বেচারার এই অবস্থায় তো কাজেও আসতে পারবে না। আয়ান চৌধুরী ইনসিয়ার কোনো কথার প্রত্যুত্তর না করে প্রশ্ন করল, বাচ্চার নাম কি? সিয়ান। কথাটা বলে ইনসিয়া সেখান থেকে চলে গেল। অতীত সন্ধ্যা 7:24। রায়ান চৌধুরী কাজ থেকে ফিরে রুমে আসতেই দেখে ইনসিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাউজের ফিতা বাঁধার চেষ্টা করছে। ডিপ পার্পল রঙের শাড়ি পরুয়া ইনসিয়াকে রায়ান চৌধুরীর চোখে কোনো অপ্সরার থেকে কম কিছু লাগছে না। সে ভেতরে আসতেই ইনসিয়া তাকে দেখে বলল, আপনি এসে গেছেন? ভালো হয়েছে। বলছিলাম যে আজ রাতে আমি ফিরবো না। হসপিটাল থেকে আমাদের জন্য একটা পার্টির অর্গানাইজ করা হয়েছে। হসপিটালের সব স্টাফরাই আসবে, প্রায় যারা বেশি টাইম কাজ করেছে। অনেক রাত হবে, তাই আমি প্রিয়াঙ্কার কাছে থেকে যাব আজ। আপনি আজকের রাতটা একটু অ্যাডজাস্ট করে নিন। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে সিয়া। আমি জানি সেটা। শুনুন, কিচেনে আপনার রাতের খাবারটা রাখা আছে, খেয়ে নিন। সাজগোজ কমপ্লিট করে ইনসিয়া হাতে ঘুড়ি আটকাবে তখনই ঘাড়ের উপর গরম নিঃশ্বাস পেয়ে শিহরণ কেঁপে উঠল সে। ইনসিয়া আয়নার দিকে তাকিয়ে দেখে রায়ান চৌধুরী ওর পেছনে দাঁড়িয়ে আছে। ইনসিয়া কিছু বলবে তার পূর্বে রায়ান চৌধুরী ইনসিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নিজের নাক ঘষতে শুরু করলো। রায়ান চৌধুরীর এমন আচরণে ইনসিয়ার পুরো শরীরে যেন বিদ্যুৎ বয়ে চলেছে। সে নিজের হাত মুঠো করে চোখ বন্ধ অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এটা আপনি কি করছেন মিস্টার চৌধুরী? রায়ান চৌধুরী শাড়ির ভেতরে হাত দিয়ে ইনসিয়ার পেটে স্লাইড করতে করতে ফের বলল, ইস, শুধু রায়ান বলে ডাকবে। শিহরণে ইনসিয়ার কণ্ঠনালী থেকে আওয়াজ বের হচ্ছে না। ঘন ঘন শ্বাস নেওয়ার পাশাপাশি কাঁপতে শুরু করেছে সে। আচমকায় রায়ান চৌধুরী ইনসিয়াকে নিজের দিকে ঘুরিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। এক মুহূর্ত দেরি না করে ইনসিয়ার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয়ের দখলে নিয়ে নিল সে। শিহরিতে ইনসিয়া রায়ান চৌধুরীর চুলগুলো শক্ত করে চেপে ধরল। কিছুক্ষণ পরেই রায়ান চৌধুরী ইনসিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে পাগলের মতন চুম্বন করতে শুরু করলো। ইনসিয়া কাঁপা কাঁপা গলায় বলল, এগুলো ঠিক হচ্ছে না মিস্টার চৌধুরী। আমাদের মধ্যে এমন কিছু হওয়া উচিত নয়। সব ঠিক, আমরা কোনো ভুল করছি না সিয়া। কথাটা বলে রায়ান চৌধুরী আরও উত্তেজিত হয়ে উঠল। ইনসিয়াও আর কোনো প্রকার বাধা দিল না। সেও এবার রায়ান চৌধুরীর সাথে সঙ্গ দিতে আরম্ভ করল। ধীরে ধীরে ভালোবাসার গভীর থেকে আরও গভীরে হারিয়ে গেল তারা। রায়ান চৌধুরী ইনসিয়াকে নিজের বাহু ডোরে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুজনে কম্বলের নিচে একে অপরের সাথে লিপ্টে রয়েছে। ইনসিয়া চুপচাপ রায়ান চৌধুরীর লোমহীন উদাম বুকের উপর আঙুল দিয়ে আঁকিবুকি করছে। নীরবতা ভেঙে রায়ান চৌধুরী বলল, কি হয়েছে সিয়া, তুমি কি রেগে আছো? আই এম সরি, আমি তখন তোমাকে ওইভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বুকের উপর গরম পানির ফোঁটা পড়ায় রায়ান চৌধুরী খেয়াল করে দেখে ইনসিয়া কান্না করছে। ইনসিয়াকে কাঁদতে দেখে রায়ান চৌধুরী উত্তেজিত হয়ে বলল, তুমি কাঁদছো? এই সিয়া, প্লিজ মাফ করে দাও। আমি সত্যি চাইনি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে স্পর্শ করতে। ইনসিয়া রায়ান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, যেটা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি। এতদিন যেভাবে চলছিল সেভাবে চললে হয়তো কিছুটা হলো আমি নিজেকে সামলে রাখতে পারতাম, কিন্তু এবার কি হবে? আমি তো আপনার সাথে আরও জড়িয়ে গেলাম। আপনি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি নিজেকে সামলাতে পারবো তো? ইনসিয়ার উদ্বিগ্নতার কারণ বুঝতে পেরে রায়ান চৌধুরী তার কপালে চুম্বন করে বলল, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না সিয়া। আমি আমৃত্যু তোমার সাথে থাকবো। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। তবুও বাই এনি চান্স আপনি যদি হারিয়ে যান, খুঁজে নিও। যদি আমাকে ভুলে যান, আমি আপনাকে খুঁজে পেলো আপনি যদি আমাকে চিনতে অস্বীকার করেন, তাহলে? কি বাচ্চাদের মতো কথাবার্তা বলছো সিয়া? তোমাকে দেখে মনে হয় না তুমি এমন বাচ্চামি করতে পারো। তুমি তো অনেক স্ট্রং গার্ল, তোমাকে মুখে এসব কথা মানায় না। হ্যাঁ, আমি স্ট্রং, কিন্তু আমার উইক পয়েন্ট যে আপনাকে হারানোর ভয় পাই আমি। প্রতিদিন চিন্তা হয়, এই বুঝি আপনি আমাকে ভুলে গেলেন, এই বুঝি আমাকে ছেড়ে চলে গেলেন। যদিও হবে না, তবুও বলি, সাপোজ আমি তোমাকে সত্যি সত্যি ভুলে গেছি, আমি তোমাকে চিনতে অস্বীকার করছি, তখন তুমি জোর করে আমাকে সব মনে করানোর চেষ্টা করবে। আপনি যদি আমাকে পুলিশ দেন বা বের করে দেন, তাহলে? হ্যাঁ, যে তুমি সবসময় আমার সাথে খিটখিট করো, ঝগড়া করো, মারতে আসো, তখন এগুলো পারবে না। তুমি যাতে ভীতু, আগে জানতাম না তো। আমি যাই বলি বা করি না কেন,
আমি জানি আপনি আমাকে কিচ্ছুই বলবেন না, তাই নির্ভয়ে এমন করি। কিন্তু তখন তো আপনি আমাকে চিনবেন না, তাহলে কেন আমার কথা মানবেন? আর আমার মনে হয় কি জানেন, আপনি অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করেন। আপনার ড্রেসগুলো ব্র্যান্ডের ছিল, অনেক দামি। আপনার হাতে যে ওয়াচটা ছিল ওটার দাম প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো হবে। আপনার মেমোরি ফিরে আসলে আমার মতো মেয়েকে কখনোই অ্যাকসেপ্ট করবেন না, আমি জানি। তুমি তো নিজে নিজে এগুলো উল্টাপাল্টা ভাবনা চিন্তা করে একটা সিনেমার কনসেপ্ট বানিয়ে ফেলেছ। শোনো, এমন কিছু হবে না। আর আমি যদি সেরকম ফ্যামিলির হতাম তাহলে আমার ফ্যামিলি মেম্বাররা আমার খোঁজ করবে না? বলো, আমাকে খোঁজার তদন্ত তো আরো জোর কদমে চলতো। আর তুমি যে পোশাক ঘড়ির কথা বলছো, ওইগুলো কোথায় শুনে? জানি না, আপনাকে নিয়ে আসার পর দেখেছিলাম, তারপর আপনাকে অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়ার পর আর দেখিনি। হয়তো আমজাদ স্যার জানে ওগুলো কোথায়। আর আপনার ব্যাপারটা নিয়ে তো কোনো পুলিশ কেস হয়নি, তাই ওগুলোর ব্যাপারে কিচ্ছু জানি না। আমজাদ স্যারকে জিজ্ঞাসা করার মতো সাহস বা অধিকার কোনোটাই আমার নেই। আপনি সত্যি আমাকে ভুলে গিয়ে ছেড়ে যাবেন না তো? আরে পাগলি, এমনটা হবেই না কখনো। এত ভয় পাও কেন? আমি আজীবন থাকবো তোমার সাথে, যেমন পরিস্থিতি আসুক না কেন। আমরা একে অপরের হাত কখনো ছাড়বো না। রায়ান চৌধুরীর কথা শুনে কিছুটা শান্ত হলো ইনসিয়া। সে রায়ান চৌধুরীর বুকে চুম্বন করে আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎই রায়ান চৌধুরীর ফোন বেজে ওঠায় সে ফোন হাতে নিয়ে দেখে প্রিয়াঙ্কা কল করেছে। সে কল রিসিভ করতে প্রিয়াঙ্কা ফোনের ওপাশ থেকে বলল, ভাইয়া, শিয়া কোথায়? ও কি বের হয়েছে? সে কখন থেকে কল করে যাচ্ছে, ওর কোনো খোঁজ নেই। প্রিয়াঙ্কার কথা শুনে রায়ান চৌধুরী ইনসিয়ার দিকে তাকালো। ইনসিয়া রায়ান চৌধুরীর দিকে তাকিয়ে আছে, কারণ বাটন ফোনে কলের সাউন্ড জোরে হওয়ায় সেও প্রিয়াঙ্কার কথা শুনতে পারছে। ইনসিয়া রায়ান চৌধুরীর থেকে ফোনটা হাতে নিয়ে বলল, আমার ফোন সাইলেন্ট করা, তাই শুনতে পাইনি রে, সরি। তুই এখনো বাড়িতে? কিরে, রাত 9টা বেজে গেল, তবুও তোর পাত্তা নেই? আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম রাস্তায় কোনো বিপদ আপদ হলো কিনা সেটা ভেবে। তুই কি আসবি না? না রে, শরীরটা ভালো লাগছে না, তাই যাইনি। তোরা এনজয় কর, আর কি কি হলো ওখানে আমাকে বলিস। হচ্ছে তো অনেক কিছুই, তুই আসলে আরও বেশি হতো। অভিমন্যু স্যার তো বারবার গেটের ওদিকে গিয়ে ঘুরঘুর করছে। বুঝতেই তো পারছিস, বেচারা তোকে দেখার জন্য মুখিয়ে আছে। এজন্যই তো ড্রেস কোড হিসেবে তোর পছন্দের ডিপ পার্পল কালার শাড়ি সিলেক্ট করেছিল, বুঝিসনি? কথাগুলো শুনে রায়ান চৌধুরী ইনসিয়ার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আজীবন ঘোরাঘুরি করেও লাভ নেই শালিকা। আমার বউ আমি ছাড়া অন্য কারো কথা ভাববেও না। শি ইজ লয়াল ওয়াইফ। আপনারা একসাথে আছেন? প্রিয়াঙ্কা মুচকি হেসে বলল, তাহলে আর ডিস্টার্ব করছি না। আপনার তো কালকে চেক আপ করার আছে, তাই না? তাহলে কাল দেখা হবে। গুড নাইট। আল্লাহ হাফেজ। কল কাটার পর রায়ান চৌধুরী ইনসিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি তোমার অভিমন্যু স্যারকে কিছু বলবো নাকি? না, একদম না। অভিমন্যু 1 নম্বরে বেয়াদব। ওই দিন লোক লাগিয়ে আপনার উপর উনি গুলি করিয়েছিলেন, তাহলে ভাবেন কেমন উনি। পেছন থেকে হামলা করা কাপুরুষের কাজ, সামনে থেকে আমার কিছু করতে পারবে না। রায়ান চৌধুরী দুর্বল নয়, আমার সামনে একজন কেন, ওর মতো আরো 10 জন অভিমন্যু আসলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কথাগুলো বলার সময় রায়ান চৌধুরীর চোখে মুখের দিকে তাকিয়ে ইনসিয়া অবাক হয়ে বলল, এমনভাবে বলছেন যেন আপনি প্রফেশনাল গুন্ডা। অবশ্য সেই দিন মেলায় যেভাবে রাইফেল চালালেন, বাপরে, সবাই তাকিয়েছিল আপনার দিকে। আচ্ছা, আপনি কি কোনো মাফিয়া টাফিয়া ছিলেন নাকি? তোমার কি তাই মনে হয়? কি জানি, আপনার কিছু কিছু কথাবার্তা আচরণ দেখে তো মাঝে মধ্যে সেই রকমই মনে হয়। আপনার ফিটনেস দেখেও ওরকম লাগে, কারণ নর্মাল কোনো ছেলের বডি তো সাধারণত এরকম হয় না। ছিসিয়া, তুমি তাহলে কেয়ার করার নামে আমার বডির দিকে নজর দিতে? হসপিটালে তো অন্য কারোর উপরও আপনার দায়িত্ব ছিল না। ইভেন উইদাউট পারমিশন হসপিটালের কোনো স্টাফ আপনার কেবিনে আসতেও পারতো না। আমাকে সারা দিন সারা রাত আপনার মাথার কাছে বসে থাকতে হতো। পারমিশন ছাড়া আমি বাইরেও যেতে পারতাম না। মাঝে মধ্যে প্রিয়াঙ্কা আসলে তখন ওকে রেখে বাইরে যেতাম। আপনার বেডের পাশে আরেকটা বেড সেট করে সেখানে রাতে থাকতাম। এত সিকিউরিটি, বাহ। আচ্ছা, ডক্টর রামচাঁদ কি আমাকে চেনে? চিনলে তো অবশ্যই আপনাকে আপনার ফ্যামিলির কাছে হস্তান্তর করতো। মনে হয় না জানে। নর্মালি অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসলে পুলিশ কেস করা হয়, পুলিশ ওয়ারেন্ট ছাড়া ট্রিটমেন্ট শুরু হয় না। সেখানে আমার যে ক্রাইসিস ছিল সে অবস্থায় সরাসরি হসপিটালে অ্যাডমিট করা হলো, অপারেশন হলো।
কিন্তু কোনো পুলিশ কেস করা হলো না। আবার এত সিকিউরিটি আমার জন্য, ব্যাপারটা কেমন সন্দেহজনক না? এসব কথা বাদ দেন তো, আমি ওগুলো নিয়ে আর ভাবতে চাই না। আমিও চাই না আমার মেমোরি ফিরে আসুক। তুমি কখনো এই বিষয়ে কিচ্ছু বলবে না। মেমোরি না ফিরলে আপনি তো নিজের শত্রুদের চিনতে পারবেন না। তারা যদি আপনার কোনো ক্ষতি করে দেয় তাহলে? কিছু হবে না। আচ্ছা চলো আমরা গোসল করে নেই, এইভাবে বেশিক্ষণ থাকা ঠিক নয়। রায়ান চৌধুরীর কথা শুনে অস্বস্তিতে তার থেকে সরে আসলো ইনসিয়া। ইনসিয়ার এমন আচরণে রায়ান দুষ্ট হাসি দিয়ে বলল, বউ আমার লজ্জা পেলে গাল দুটো ব্লাশ করে দেখছে। আর কত রূপ দেখাবে তুমি? প্রত্যেক রূপেই নতুন করেছে তোমাতে মজে। পরের দিন সকালে রায়ান চৌধুরী ঘুম থেকে উঠতেই দেখে ইনসিয়া আয়নার সামনে বসে থেকে মেকআপ করছে। সকাল সকাল মেকআপ করছে যে, কোথাও যাবে নাকি? হসপিটালে যাব। আপনিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হন। তুমি তো হসপিটালে যাওয়ার সময় কখনো মেকআপ করো না সিয়া, আজ হঠাৎ? ইনসিয়া উঠে এসে রায়ান চৌধুরীর সামনে দাঁড়িয়ে নিজের ঘাড়ের উপরের চুলগুলো সরিয়ে বলল, কি করেছেন দেখুন, এভাবে কেউ বাইট দেয়? রাক্ষস একটা। এভাবে হসপিটালে গেলে সবার নজর ওখানে আগে যাবে, তাই মেকআপ দিয়ে ওটা ঢাকার চেষ্টা করছি। রায়ান চৌধুরী মুচকি হেসে নিজের টি শার্ট খুলে পেছনে ঘুরে নিজের পিঠ দেখিয়ে বলল, এগুলো কি বলবেন ম্যাডাম? রায়ান চৌধুরীর পিঠ নখের আঁচড়ের দাগগুলো দেখে শিউরে উঠল ইনসিয়া। সে প্রথমে লজ্জা পেলেও নিজেকে সামলে নিয়ে উত্তেজিত হয়ে বলল, হায় আল্লাহ, ইনফেকশন হয়ে যাবে তো। আমি বুঝতে পারিনি। আপনি আমাকে আগে কেন বলেননি মিস্টার চৌধুরী? কিছু হবে না, এগুলো ভালোবাসা, বুঝলে? আর শোনো, তোমাকে আগে বলেছি আমার নাম ধরে রাখতে এবং তুমি করে বলতে। রায়ান চৌধুরী, মিস্টার চৌধুরী, এগুলো কি? হ্যাঁ, তোমার মুখে আপনি আর এগুলো যেন দ্বিতীয়বার না শুনে। নিজের কথা শেষ করে টি শার্ট পরতে পরতে বাথরুমে চলে গেল রায়ান চৌধুরী। রায়ান চৌধুরীকে ডক্টর আমজাদ চৌধুরীর চেম্বারে পাঠিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছে ইনসিয়া। ডক্টর আমজাদ রায়ান চৌধুরীকে চেক আপ করার এক পর্যায়ে বলল, টি শার্ট খুলুন। কি? পেছনে যেখানে গুলিটা লেগেছিল সেই ক্ষতস্থানটা চেক করব। কোনো প্রয়োজন নেই, আমার আর কোনো প্রবলেম হয় না, ক্ষত ঠিক হয়ে গেছে। প্লিজ স্যার। আপনি একটা কথা বলুন তো ডক্টর, আপনি কি আমাকে চেনেন? আই মিন আমার আইডেন্টিটি সম্পর্কে জানেন? রায়ান চৌধুরীর প্রশ্ন শুনে ঘাবড়ে গেল ডক্টর আমজাদ। সে কিছুক্ষণ চুপ থেকে জোরপূর্বক হাসি দিয়ে বলল, এটা তো জানা পসিবল নয় স্যার। যদি জানতাম তাহলে তো আপনাকে এভাবে সাফার করতে হতো না। আপনি আমার রেসপন্সিবিলিটিতে আছেন, তাই প্লিজ আমাকে ভালোভাবে সবকিছু চেক আপ করতে দিন। আমার কাজে বাধা দিবেন না। রায়ান চৌধুরী বাধা দেওয়া সত্ত্বেও ডক্টর আমজাদ জোরপূর্বক রায়ান চৌধুরীর টি শার্ট একটু সরাতেই চমকে গিয়ে পিছু সরে আসলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এভরিথিং ইজ নর্মাল। আপনি তাহলে বাইরে ওয়েট করুন আর ইনসিয়াকে ভেতরে পাঠান। রায়ান চৌধুরী চেম্বার থেকে বের হওয়ার পর ইনসিয়া ভেতরে এসে দেখে ডক্টর আমজাদ চিন্তিত হয়ে চেয়ারে বসে আছে। ডক্টর আমজাদকে চিন্তিত দেখে ইনসিয়া প্রশ্ন করল, স্যার কিছু হয়েছে কি? উনি ঠিক আছেন তো? ডক্টর আমজাদ উঠে দাঁড়িয়ে ধমক দিয়ে বললেন, হোয়াট ইজ দিস ইনসিয়া? তোমার উপর আমি পেশেন্টের রেসপন্সিবিলিটি দিয়েছিলাম তার টেক কেয়ার করার জন্য, কিন্তু তুমি তো দেখছি সার্ভিস দেওয়া শুরু করে দিয়েছো। সরি স্যার। কি বলবো, আমারই লজ্জা করছে সব বলতে। তোমাকে যতই বকাঝকা করি না কেন, আলটিমেটলি তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম, বাট তুমি তো দেখছি। স্যার আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। এক্সপ্লেন করতে হবে নাকি? ওকে, মুখে নিয়ে আসতে চাইছিলাম না, বাট বলতে বাধ্য হচ্ছি। তুমি রায়ান চৌধুরীর সাথে ইন্টিমেট হয়েছো। ডক্টর আমজাদের কথা শুনে অস্বস্তি আর লজ্জায় মাথা নিচু করে নিল ইনসিয়া। তুমি আমার মেয়ের বয়সে না হলে এখনই তোমাকে আমি কি আর বলবো, যেমন মাতা তেমন মেয়ে। ধনী পুরুষদের সিডিউস করে কিভাবে কার্যসিদ্ধি করতে হয় সেটা খুব ভালো করেই জানো। এতদিন চুপ করে থাকলেও ইনসিয়া এবার আর চুপ করে রইল না। সে মাথা নিচু করে কড়া স্বরে বলল, স্যার আপনি নিজের সীমানা ছাড়িয়ে যাচ্ছেন। এতদিন উঠতে বসতে সব সময় আমাকে অপমান করেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ আপনি আমার মাকে টেনে নোংরা কথা বলছেন। আমার চরিত্র নিয়ে আজে বাজে কথা বলেছেন। আপনার কোনো অধিকার নেই আমাকে নিয়ে এ ধরনের কথা বলার। সীমা তো তুমি ছাড়িয়েছো। এত বড় একটা ঘটনা ঘটিয়ে উঁচু গলায় কথা বলতে লজ্জা করছে না তোমার? স্যার আমি কোনো ঘটনা ঘটাইনি, কিন্তু আপনি যাকে চেনেন না তাকে টেনে কেন এ ধরনের কথা বলছেন? আমি নিজেই জানি না আমার মা বাবা কারা। আপনি তাহলে কিভাবে জানেন আমার মা এই ধরনের কাজ করেছে? আপনি কি আমাদের পার্সোনালি চিনেন? ইনসিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল ডক্টর আমজাদ। এরপর সে আবারও বলতে শুরু করলো,
মা যেমন মেয়ে তো সেরকমই হবে, এটাই স্বাভাবিক। এনিওয়েজ, আমার এভাবে বলাটা ঠিক হয়নি। আই অ্যাম সরি, বাট তুমি যেটা করছো সেটা কি? হ্যান্ডসাম ধনী ছেলে দেখে নিজের লোভ সংবরণ করতে পারোনি, তাই না? স্যার, মুখ সামলে কথা বলুন। আপনি নিজেও খুব ভালো করে জানেন রায়ান চৌধুরীর মেমোরি লস হয়েছে। সে অতীত সম্বন্ধে কোনো কিছুই মনে করতে পারছে না। উনি কেমন, উনি আদৌ ধনী পরিবারের ছেলে নাকি গরিব, কিছুই জানি না। আর হ্যাঁ, আমি ওনার টেক কেয়ার করার জন্য আপনার থেকে কোনো রকম আর্থিক সাহায্য নেইনি। তাই বাজে কথা বলার আগে ভেবে চিন্তে বলবেন আপনি কি বলছেন। কেবিনের বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে রায়ান চৌধুরী কেবিনের ভেতরে চলে আসলো। সে ইনসিয়ার পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সিয়া, তুমি কাঁদছো কেন? হোয়াট হ্যাপেন ডক্টর? আর রায়ান চৌধুরী এবার ক্ষিপ্ত হয়ে ডক্টর আমজাদকে বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, সিয়া কান্না কেন করছে? আপনি কি বলছেন ওকে? রায়ান চৌধুরীকে ক্ষিপ্ত হতে দেখে ডক্টর আমজাদ ঘাবড়ে গিয়ে বললেন, অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে নার্স চেঞ্জ করে দিতে। মানে এই মেয়েটা আপনার জন্য পারফেক্ট নয়। টেক কেয়ারের বদলে ও তো অন্য কিছু করার চেষ্টায় আছে। এই ধরনের মেয়েরা সুযোগ সন্ধানী, একটু সুযোগ পেলেই ছেলেদের সিডিউস করে কার্যসিদ্ধি করার চেষ্টা করবে। আমি আমার পেশেন্টদের নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না। আজ থেকে আপনাকে অন্য নার্সের আন্ডারে রাখবো। ডক্টর আমজাদের কথা শুনে রায়ান চৌধুরী মুচকি হেসে বলল, বাট ডক্টর, আমি তো এখন আপনার হসপিটালে পেশেন্ট নই। আপনি তো নিজে আমাকে ডিসচার্জ করে রিলিজ দিয়েছিলেন। আমি কোথায় যাবো সে চিন্তা করেনি। তখন এই মেয়েটা বিনা স্বার্থে আমাকে আশ্রয় দিয়েছিল। দিনের পর দিন স্বার্থহীনভাবে আমার দেখাশোনা করেছে। একবারও তোকে জিজ্ঞেস করেননি আমার মেডিসিন অ্যান্ড খাবারের টাকাগুলো কই থেকে এসছে? এখন এসছেন রেসপন্সিবিলিটি দেখাতে। তো এতদিন কোথায় ছিল আপনার রেসপন্সিবিলিটি? স্যার, আপনি আমাকে... ব্যাস, স্টপ ইট। আমার কথা শেষ হয়নি। আমি চাই না আমার কথার মাঝে কেউ কথা বলুক। লিসেন ডক্টর, আমি বুঝতে পারছি আপনি ঠিক কী বলতে চাইছেন। সো জেনে নিন, সিয়া আমার ওয়াইফ। ইয়াস, উই আর ম্যারিড কাপল। হোয়াট? কিছু না জেনে ওকে ইনসাল্ট করা উচিত হয়নি আপনার। আপনি পিতৃ সমতুল্য বলে আপনাকে কিছু বললাম না। আপনার যাকে অন্য কেউ হলে তার জিভ পা টেনে ছিঁড়ে ফেলতাম। ডক্টর আমজাদ ইনসিয়ার উদ্দেশ্যে কিছু বলতে গেলে রায়ান চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বলল, ওকে আর কিছু বলার রাইট নেই আপনার। রিসেন্ট লেটার পেয়ে যাবেন। চলো সিয়া। রায়ান চৌধুরী ইনসিয়ার হাত ধরে দরজার দিকে দু ধাপ দিয়ে থেমে গেল। সে পেছন ঘুরে ডক্টর আমজাদের নিকট এগিয়ে এসে তার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি জানি আপনি আমার আইডেন্টিটি সম্পর্কে সব কিছু জানেন, কিন্তু আমি সেটা মোটেও জানতে চাই না। আমি নতুন একটা জীবন পেয়েছি। এই জীবনটা আমি আমার ইনসের সঙ্গে উপভোগ করতে চাই। আমি জানি না আমি কে, আর সেটা জানার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। বাট আই প্রমিস, আমার সিয়াকে কেউ হার্ট করলে আমি তাকে ছাড়ব না। নিজের কথা শেষ করে রায়ান চৌধুরী ইনসিয়ার হাত ধরে চেম্বার থেকে বেরিয়ে আসলো। শোনো, তোমার এখানে জব করার কোনো প্রয়োজন নেই। কোয়ালিফিকেশন থাকলে চাইতে আরও ভালো হসপিটালে জব হবে তোমার। এত ইনসাল্টেড হয়ে এখানে পড়ে থাকার কোনো মানেই হয় না। সেলফ রেসপেক্ট করতে শেখো। আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। ইনসিয়া রায়ান চৌধুরীকে দেখে হসপিটালের ফার্মেসিতে গিয়ে এক পাতা বার্থ কন্ট্রোল পিল নিয়ে সেখানেই একটা খেয়ে নিল। এরপর সে রায়ান চৌধুরীর সাথে হসপিটালের বাইরে এসে বলল, আপনি কি একা বাড়িতে যেতে পারবেন? আমার একটু পাশে শহরে যেতে হবে, কাজ আছে। ইনসিয়ার এমন ডোন্ট কেয়ার আচরণ সুবিধা লাগছে না রায়ান চৌধুরীর কাছে। মেয়েটাকে এখন একা ছাড়া ঠিক হবে না। আমিও তোমার সাথে যাব। আমি বাসে করে যাব। আপনি বাসে জার্নি করতে পারবেন তো? নো প্রবলেম, চলো। এমনই একদিন ইনসিয়া হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেল রায়ান চৌধুরী কিছু বাচ্চাদের সাথে খুনসুটিতে মেতে আছে। সবগুলো বাচ্চার হাতে আইসক্রিম। ইনসিয়া সেদিকে আসতে রায়ান চৌধুরী বলল, তুমি বাড়ি যাও না এখনো? এই হসপিটালে কবে কখন ডিউটি পড়বে তার নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন নেই। আজ সন্ধ্যা পর্যন্ত ডিউটি ছিল। তুমি এখানে কি করছো? ওই যে জামা কাপড়ের দোকান দেখছো, আমি ওখানে কাজ করি। এই বাচ্চাগুলোকে দেখলাম অনেকক্ষণ যাবত আইসক্রিমের দোকানের দিকে তাকিয়ে আছে। মনে হলো ওদের কাছে হয়তো টাকা নেই, তাই খাওয়াচ্ছিলাম। বাচ্চাদের খুশি করতে পারলে নিজের মনটাও খুশি হয়ে যায়। ওরা কত খুশি হয়েছে দেখেছো? আসলে বাচ্চাদের খুশি দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। কত নিষ্পাপ ওরা। ওদের এই আনন্দের মাঝে, হাসির মাঝে কোনো মিথ্যে নেই। আপনি বাচ্চা খুব পছন্দ করেন, তাই না? খুব। কি আমার বাচ্চা পছন্দ করে না বলো তো? বাচ্চাদের মধ্যে ফেরেস্তা থাকে। বাচ্চাদের দেখলে আমরাও তাদের সাথে মিশতে ইচ্ছে করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই গোসল সেরে নিল ইনসিয়া। রায়ান চৌধুরী এখনও ঘুমাচ্ছে। ইনসিয়া কলা পাউরুটি দিয়ে হালকা ব্রেকফাস্ট করার একটা বার্থ কন্ট্রোল পিল খেতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল। ইনসিয়ার
অধরকণে মুচকি হাসি রেখা ফুটে উঠল। বর্তমান আয়ান চৌধুরী আন্ডারগ্রাউন্ডে আসতেই দেখে তার ছেলেরা ফিজিক্যাল এক্সারসাইজ করছে, কেউ কেউ ফায়ারিং প্র্যাকটিস করছে। আয়ান চৌধুরীকে দেখে সবাই নিজেদের অবস্থান থেকে তাকে সালাম দিল। আয়ান মাস্কের ভেতর থেকে সালামের উত্তর দিয়ে বলল, স্মাগলিংয়ের কি খবর? আটকে দিয়েছি স্যার, ওদের সবটাকে আধমরা করে মাল নিয়ে এসেছি। গুড। মাল কোথায়? মবিন ভাই জানে। ওকে, কন্টিনিউ। আয়ান অর্থাৎ এসি রুমে এসে দেখে মবিন সোফায় শুয়ে থেকে সিগারেট টানছে। আয়ান চৌধুরী কোনো কথা ছাড়া মবিনের কলার ধরে উঠিয়ে বলল, তুই বলেছি না আমার রুমে কোনো নেশা করবি না? আচমকা আয়ানকে দেখে মবিন থতমত খেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল। এসি? আয়ান চৌধুরী মবিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, যা খুশি বাইরে গিয়ে কর, আমার রুমে এসব চলবে না। আমার কথার অনিয়ম হলে কিন্তু তুই ভালো করে জানিস কি হবে। আয়ানের মুখ থেকে ঠান্ডা গলায় কথাগুলো শুনে আরও ভয় পেয়ে গেল মবিন। সে আয়ানের পায়ের কাছে বসে মাফ চাইতে লাগলো। আয়ান সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, আয়ান চৌধুরীর ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। যে বা যারা আমার কথার বাইরে যাবে তাকে কিছু না কিছু শাস্তি পেতে হবে। এনিওয়ে, মালগুলো কোথায়? বাংকারে। আজ দুটো মেয়েকে উঠিয়ে নিয়ে আসতে হবে, আর সেটা তোর একা নিজেকে করতে হবে। কিন্তু একা কিভাবে সম্ভব? পানিশমেন্ট নয়তো মৃত্যু। নাও চয়েস ইজ ইয়োর। নিজের কথা শেষ করে আয়ান চৌধুরী বাংকার রুমে গিয়ে সেই বাংকার খুলে একটা হুইস্কির বোতল বের করে খেতে শুরু করলো। অতীত, আজ ইনসিয়ার জন্মদিন। ইনসিয়া হসপিটালে ডিউটিতে রয়েছে। রায়ান চৌধুরী প্রিয়াঙ্কা ও তুষারের সাহায্যে পুরো রুম ডেকোরেট করেছে ইনসিয়ার বার্থডে সেলিব্রেট করার জন্য। সবকিছু রেডি হওয়ার পর রায়ান চৌধুরী বলল, তোমরা তাহলে বাইরে ওয়েট করো। সিয়াজ চলে আসলে যেভাবেই হোক ওকে বাইরে আটকে রাখবে আমি না আসা পর্যন্ত। আমি তাহলে দোকান থেকে কেকটা নিয়ে আসি। ঠিক আছে ভাইয়া, আপনি যান, আমরা এদিকটা দেখছি। প্রায় 2 ঘন্টা পর ইনসিয়া বাড়ি ফিরে দেখে প্রিয়াঙ্কা ও তুষার ঘরের বাইরে বসে আছে। রাতের বেলায় ওদেরকে এভাবে বাইরে বসে থাকতে দেখে ইনসিয়া অবাক হয়ে বলল, কী রে, তোদের আজকে ডিউটি ছিল না? এই রাতের বেলায় আমার ঘরের সামনে বসে আছিস কেন? এখন তো ভালোই শীত আছে, ঠান্ডা লাগছে না? আসলে আমরা ওই এমনি আর কি। থাক, বাইরে দাঁড়িয়ে এত কিছু শুনতে চাই না, চল ভিতরে চল, বসে সব শুনবো। না এখন না। মানে ওই রায়হান ভাইয়া তো তালা দিয়ে চাবি নিয়ে গেছে। কি বলছিস এসব? উনি তোদের বাইরে রেখে ঘরে তালা দিয়ে চলে গেছে? অদ্ভুত তো। সর সামনে থেকে, আমার কাছে এক্সট্রা চাবি আছে। শোন না শিয়া, বলছিলাম যে তোর সাথে একটা জরুরি কথা আছে। ভিতরে গিয়ে সব শুনবো। না। এটা ওটা বলে আরও প্রায় আধা ঘন্টা টাইম ওয়েস্ট করার পর ইনসিয়া এবার বেশ ক্ষিপ্ত হয়ে গেল। কি শুরু করেছিস তোরা বলতো? না তোরা ভিতরে যেতে চাইছিস, আর না আমাকে যেতে দিচ্ছিস। তখন থেকে কাহিনী করে যাচ্ছিস। দেখ আমি অনেক টায়ার্ড, আমাকে জ্বালাতন করিস না প্লিজ। ইনসিয়া জোরপূর্বক ঘরের দরজার কাছে এসে দেখে দরজায় কোনো তালা দেওয়া নেই। সে কথা না বাড়িয়ে ঘরে ঢুকতে এত আয়োজন দেখে অবাক হয়ে গেল। প্রিয়াঙ্কা তুষার ভিজে বেড়ালের মতন ইনসিয়ার পেছনে এসে দাঁড়ালে ইনসিয়া তাদের উদ্দেশ্যে প্রশ্ন করল, এইসব কি? আর উনি কোথায়? আসলে সত্যি বলতে আজ তোর বার্থডে তো, তাই ভাইয়া নিয়ে যাতে এগুলো সাজিয়েছে। আমাদের বলেছিল তোর জন্য বাইরে ওয়েট করতে, ততক্ষণে উনিকে দোকান থেকে কেক নিয়ে আসবেন। উনি না আসা পর্যন্ত আমরা যেন তোকে ভেতরে আসতে না দিই। কিন্তু 2.5 ঘন্টার বেশি হয়ে গেল, ভাইয়ার আসার কোনো নাম গন্ধও নেই। প্রথমে খুশি হলেও প্রিয়াঙ্কার পুরো কথা শুনে চিন্তিত হয়ে গেল ইনসিয়া। পুরনো ভয়টা আবারও নতুন করে জেগে বসলো তার মনে। কেকের দোকান তো খুব একটা দূরে নয়, যাওয়া আসা দিয়ে খুব বেশি হলে 20 থেকে 30 মিনিট লাগবে। তাহলে উনি আসছেন না কেন? ইনসিয়া দ্রুত রায়ান চৌধুরীর ফোনে ডায়াল করলেও কোনো লাভ হলো না, কারণ ফোনটা রুমেই রয়েছে। আতঙ্ক বিখ্যালে ইনসিয়ার হাত থেকে সাইড ব্যাগটা ধপ করে নিচে পড়ে গিয়ে কিছু কাগজপত্র বেরিয়ে আসলো। প্রিয়াঙ্কা কাগজটা দেখে দ্রুত সেটা তুলে নিয়ে দেখতেই হতভম্ব হয়ে গেল। তুষার প্রিয়াঙ্কার হাত থেকে কাগজটা নিয়ে সেও হতভম্ব হয়ে গেল। প্রিয়াঙ্কা ইনসিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই প্রেগনেন্ট? ও মাই গড! ও শিট, এই ভয়টাই পাচ্ছিলাম আমি। নির্বাক ইনসিয়া আগের ন্যায় স্থির দাঁড়িয়ে থেকে বলল, এবার হয়তো ওনাকে সত্যি সত্যি হারিয়ে ফেললাম রে। প্রিয়াঙ্কা ইনসিয়াকে টেনে এনে বিছানায় বসিয়ে বলল, আবল তাবল ভাবিস না তো, আগের বারও তো এমন হয়েছিল, কিন্তু ভাইয়া ঠিকই ফিরে এসেছিল। হয়তো বা কোনো কারণে রাস্তায় আটকে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। তুই চিন্তা করিস না তো। রাত পেরিয়ে সকাল হলো, এখন সময় 10টা।
এখনও রায়ান চৌধুরীর কোনো খবর নেই। ইনসিয়ার শোকে একদম পাথরে নেই বসে আছে। মেয়েটা সারা রাত ঘুমায়নি। তুষার উঠে দাঁড়িয়ে বলল, শোনো প্রিয়াঙ্কা, আমাদের এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। এবার ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে। রায়হান ভাইয়ার সাথে এর আগে যতগুলো ঘটনা ঘটেছে তাতে আমরা নিশ্চিন্ত ওনার শত্রুর অভাব নেই। আই থিঙ্ক আমাদের থানায় গিয়ে মিসিং ডায়েরি করা উচিত। ইউ আর রাইট, আমারও সেটা মনে হয়। শিয়ার দিকে আর তাকানো যাচ্ছে না। এক রাতের মধ্যে মেয়েটার কী হাল হয়েছে দেখেছো? সকাল থেকে কতবার ট্রাই করলাম, তবুও কিছু মুখে নিল না। এভাবে কী করে চলে বলো তো? ও তো এখন একা নয়। শিয়া, অনেক হয়েছে, এবার ওঠ, চল থানায় যাব আমরা। সিয়া এবার মুখ খুলল। না, এটা সম্ভব নয়। থানায় গিয়ে মিসিং ডায়েরি করে কোনো লাভ হবে না, উল্টো ঝামেলা হবে। পুলিশ তদন্তে নামলে ওনার অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সব ঘটনা সামনে চলে আসবে। পুলিশকে না জানিয়ে ওরকম একটা পেশেন্টকে অপারেশন করা, এতদিন যাবৎ এগুলো লুকিয়ে রাখার অপরাধে নিউরো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হসপিটালকে সেল করে দিতে পারে। কারণ বেআইনি কাজ করা হয়েছে, আর এর সাথে যুক্ত থাকার কারণে অনেকেরই চাকরি চলে যাবে। সেটা আমি মোটেও চাই না। তাহলে তুই কি করতে চাইছিস? আমরা তো এভাবে ভাইয়াকে খুঁজে পাবো না। কোনো প্ল্যান আছে কি? আমি 100% শিওর উনি নিজের আসল ঠিকানায় চলে গেছেন। ওনার সব কিছু মনে পড়ে গেছে। হয়তো আমাকে ভুলে গেছে, নয়তো আমার মতো গরিব অনাথ মেয়ের সাথে থাকতে চান না বলে আমার রেখে চলে গেছেন। কী সব বলছিস তুই? আমি ওনার সাথে ছিলাম বলেই বলছি। আজকাল ওনার আচরণে অনেক কিছু নোটিস করেছি আমি। সেটা তোদের আমি বোঝাতে পারবো না। তবে একটা কথা কি জানিস, ওনার অসুস্থতাকালীন সময়ে আমি সত্যিকারের ভালোবাসাটা পেয়েছি। তুই তাহলে ভাইয়াকে খুঁজবি না, তাই তো? কারণ আমি জানি উনি ভালো আছেন। ওনার ক্ষতি কেউ করতে পারবে না, এটা সম্ভব নয়। তাহলে এই বাচ্চা অ্যাবর্শন করবি? না, এই বাচ্চাটাই তো আমার একমাত্র নিজের। এই পৃথিবীতে আমার তো কেউ নেই। এই বাচ্চাটা আসলে সেই হবে আমার নিজের, আমার একান্তই আপন। সে আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার কয়েক মাসের সত্যিকারের ভালোবাসার ফসল হিসেবে এই বাচ্চাটাকে পেয়েছি। মজার ব্যাপার কি জানিস, আমি কালকে জানতে পারলাম আমি মা হতে চলেছি। কালকেই উনি আমাকে ছেড়ে চলে গেলেন। তবে যাওয়ার আগে আমার বাকি জীবনের সঙ্গী হিসেবে এই বাচ্চাটাকে দিয়ে গেছেন। কিন্তু দুঃখ একটাই, এই সুসংবাদটা আমি ওনাকে জানাতে পারলাম না। তুই পাগল হয়ে গেছিস শিয়া? তোর মাথা ঠিক নেই। এত সহজে তুই এগুলো কিভাবে বলতে পারিস? আমি ঠিক আছি, এটা তো হওয়ারই ছিল বল। আমি জানতাম উনি আমার কাছে কিছুদিনের অতিথি মাত্র। উনি কখনোই আজীবন আমার সাথে থাকবেন না। একদিন না একদিন উনি ঠিকই চলে যাবেন আমাকে ছেড়ে। কারণ স্মৃতি হারিয়ে আমাদের কাছে উনি একরকম ব্যক্তি ছিলেন, কিন্তু বাস্তবে তো উনি অন্য ব্যক্তিত্বের মানুষ। সেটার সাথে আমরা পরিচিত নই। কিন্তু তুই একা এই বাচ্চাটাকে কিভাবে সামলাবি? কেন, আমি কি বাবা মা ছাড়া বড় হইনি? আমার তো বাবা মা কেউই ছিল না। আমার সন্তানের তো মা আছে। আমি আমার সন্তানকে বাবা আর মা দুজনের আদর ভালোবাসা দিয়ে বড় করব। আমি ওকে কখনো বাবার অভাব বুঝতে দিব না। আমার এসব ঠিক লাগছে না। আমার মনে হয় ভাইয়ার জন্য মিসিং ডায়েরি করা উচিত। দেখ, ঝামেলা হলেও একসময় সব ঠিক হয়ে যাবে। বাবা ছাড়া একটা বাচ্চা বেড়ে ওঠা অনেক কঠিন। আর অভিমন্যু স্যার তো আছেই তোর জীবনের অভিশাপ হয়ে। তুই একা একা বাচ্চা নিয়ে স্ট্রাগল করতে পারবি না। আমি এলাকা ছেড়ে চলে যাব, অন্য কোথাও গিয়ে জব নিব। আমি কোথায় আছি অভিমন্যু কখনো সেটা জানতে পারবে না। কিন্তু কোথায় যাবি তুই? কালকে জানাবো। আজকের দিনটা অন্তত আমাকে একা থাকতে দে প্লিজ, ভালো লাগছে না আমার। প্রিয়াঙ্কা খাবারের প্লেটটা ইনসিয়ার হাতে দিয়ে বলল, তুই খাবারটা খেয়ে নিস। না খেয়ে থাকলে তোর বাচ্চার ক্ষতি হবে। আশা করি তুই সেটা চাস না। আমরা তাহলে আসি। প্রিয়াঙ্কা আর তুষার চলে যাওয়ার পর ইনসিয়া ঘরের দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এতক্ষণ যাবৎ চেপে রাখা কান্নাগুলো যেন মুক্তি পেল। ইনসিয়া রায়ান চৌধুরীর জামাকাপড় জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। বেশ অনেকক্ষণ যাবৎ কান্না করার পর নিজের পেটে হাত রেখে বলতে শুরু করলো, তোর কপালটা না আমার মতোই খারাপ। তুই আসার সাথে সাথেই তোর বাবাকে হারিয়ে ফেললি সোনা। কিন্তু চিন্তা করিস না, মা তোকে সবসময় আগলে রাখবে। মা তোকে কখনোই কোনো কষ্ট পেতে দিবে না। তোর খুব ক্ষুধা লেগেছে তাই না? সবুর কর, এক্ষুনি খাবার পাবি। ইনসিয়া হাত ধুয়ে এসে খাবারের প্লেট হাতে নিয়ে খাবার খেতে শুরু করলো।
চোখ থেকে অনবরত পানি ঝরছে। রায়ান চৌধুরীর কাছে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করার পর থেকে রায়ান চৌধুরী সবসময় ইনসিয়াকে নিজের হাতে খাইয়ে দিত, কিন্তু আজ খাওয়া শেষ করে ইনসিয়া ব্যাগ গোছাতে শুরু করলো। টেবিলের উপরে একটা শপিং ব্যাগ পেয়ে সেটা হাতে নিয়ে দেখে তার ভেতরে কালো রঙের একটা শাড়ি রয়েছে। শাড়িটা বেশ দামি বলেই মনে হচ্ছে। সেখানে একটা চিরকুটও রয়েছে। ইনসিয়া চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। তোমাকে কখনো ভালো কিছু দিতে পারিনি, তাই আজকে এই শাড়িটা তোমার জন্মদিনে তোমায় গিফট করলাম। তুমি শাড়িটা পরলে আমি অনেক খুশি হব সিয়া। ও হ্যাঁ, মনে করো না আমি শুধু শুধু টাকা নষ্ট করেছি। আমার স্যালারি থেকে রোজ কিছুটা অ্যামাউন্ট আমি তোমার জন্য জমিয়ে রাখতাম, বুঝলে বউ? এবার নিশ্চিন্তে শাড়িটা পরে ফেলো। চিরকুটটা পরার পরে আবারও ফুপিয়ে কাঁদতে শুরু করলো ইনসিয়া। সে সব কিছু গোছাতে গোছাতে খাটের নিচ থেকে রায়ান চৌধুরীর একটা বাক্স খুঁজে পেল। সে বাক্সটা খুলে দেখে এর মধ্যে অনেকগুলো টাকা রয়েছে। ইনসিয়া টাকাগুলো গুনে দেখে এর মধ্যে 20,000-এর উপর টাকা রয়েছে। মানে রায়ান চৌধুরী নিজের ইনকামের টাকা থেকে কিছু কিছু করে টাকা এখানে জমিয়ে রেখেছে। পরদিন সকালে প্রিয়াঙ্কা ও তুষার ইনসিয়ার বাড়িতে এসে দেখে ঘরে তালা দেওয়া। তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর পাশের বাড়ির একজন মহিলা এসে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেকক্ষণ হলো দেখছি দাঁড়িয়ে আছে দুজন। আমরা তো ইনশিয়ার কাছে এসেছিলাম, ওকে ফোনেও পাচ্ছি না, আবার ঘরে তালা দেওয়া দেখছি। কোথায় যে গেল মেয়েটা? সে কি, তুমি না ওর বন্ধু? তুমি জানো না ইনসিয়া কোথায় গেছে? আপনি কি জানেন? ইনসিয়া তো কালকে সন্ধ্যা থেকে ঘর ছেড়ে চলে গেছে। মানে কোথায় গেছে ও? সেটা তো জানি না, কিন্তু জিনিসপত্র নিয়ে গাড়িতে করে যেতে দেখেছে। ওর সাথে ওর হাজবেন্ডও ছিল না। প্রিয়াঙ্কা তুষারের এবার আর বুঝতে বাকি রইল না ইনসিয়া তাদের কেউ না জানিয়ে আজীবনের জন্য এলাকা ছেড়ে চলে গেছে। সে চায় না কেউই তার হদিশ জানুক। বর্তমান মৃদুলের অনবরত কল করায় নেশা কেটে গেল আয়ান চৌধুরী। সে বিরক্ত হয়ে কল রিসিভ করে বলল, মরতে চাস? তুই আবারও ড্রিঙ্কস করেছিস? মৃদু, সরি, তুই ইমার্জেন্সি যত দ্রুত সম্ভব অফিসে চলে আয়। তুই সব সামলে নে। তোকে প্রয়োজন। আয়ান বিরক্ত হয়ে কল কেটে দিল। এরপর মনিবকে ডাকতে সে ভেতরে চলে আসলো। আমার স্যুট নিয়ে আয়, আমি বের হব। বাট স্যার। আয়ান চোখ গরম করে তাকাতে মবিন সরি বলে চলে গেল। আয়ান চৌধুরী অফিসে আসতে একটা মেয়ে এসে ওকে জড়িয়ে ধরল। এমত অবস্থায় অফিসে উপস্থিত সব এমপ্লয়ি তাদের দিকে তাকিয়ে আছে। আয়ান চৌধুরী তাদের ধমক দিয়ে বলল, হোয়াট? গিভ অ্যাটেনশন টু ওয়ার্ক। এরপর আয়ান নিজের থেকে মেয়েটাকে ছাড়িয়ে বলল, জেসি, তুই বিড়িতে এসেছিস বলিসনি তো? সারপ্রাইজ দিলাম। মৃদুলকে কিছু বলিস না, ও আমার কথাতেই তোকে বারবার কল করছিল। এনিওয়েজ, হাউ আর ইউ ডিয়ার? নট ব্যাড, কাম উইথ মি। আয়ান চৌধুরী জেসিকার কোমরে হাত রেখে তাকে নিয়ে নিজের কেবিনে গেল। তারা চলে যেতেই এমপ্লয়িরা নিজেদের মধ্যে আয়ান চৌধুরী ও জেসিকে নিয়ে আলোচনা শুরু করে দিল। কিছুক্ষণ পর মৃদুল কফি নিয়ে আয়ানের কেবিনে এসে কলিং বেল দিল। আয়ান রিমোটের সাহায্যে দরজা খুলে দিলে মৃদুল ভেতর এসে দেখে জেসি আয়ানের সাথে চিপকে বসে আছে। ওখানে রাখ, আর আপকামিং 1 ঘন্টা আমাদের ডিস্টার্ব করবি না। আমার রুমে যেন কেউ না আসে। মৃদুল কিছু না বলে বিড়বিড় করতে করতে বের হয়ে গেল। কিছুক্ষণ পরে লিজা হন্তদন্ত হয়ে আয়ানের কেবিনের দিকে ঝিঁতে নিলে মৃদুল তার পথ আটকে দাঁড়ালো। লিজা রেগে গিয়ে বলল, মৃদুল স্যার, পথ ছাড়ুন আমার। কোথায় যাচ্ছ? অ্যান্সারের রুমে। এত কৈফিয়ত কেন চান বলুন তো? আমি অ্যান্সারের অ্যাসিস্ট্যান্ট, আমার কাজ তো অ্যান্সারের কাছেই। এখন স্যারের রুমে যাওয়া নিষিদ্ধ। আমার দরকার আছে। স্যারের কথার অবাধ্য হলে স্যার তোমাকে জব থেকে ফায়ার করে দিবে। স্যার এখন প্রাইভেট টাইম স্পেন্ড করছে, ওনাকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। প্রাইভেট টাইম মানে? আমি শুনলাম স্যারের নাকি কোনো এক ফ্রেন্ড এসেছে, আসার পরেই স্যারকে হাক করেছে। এটা কি সত্যি? স্যার কি এখন ওই মেয়ের সাথেই? সো হোয়াট ইউর প্রবলেম লিজা? স্যারের পার্সোনাল ম্যাটার নিয়ে তোমার এত কিউরিয়াসিটি কিসের? যাও নিজের ডেস্কে যাও। বাট অ্যান্সার। কিপ শার্ট ইউর মাউথ লিজা। আর একটা কথা বললে আমি নিজে আয়ান স্যারের কাছে তোমার এগেনস্টে কমপ্লেন করব। আজকাল তুমি একটু বেশি আয়ান স্যারকে নিয়ে কিউরিয়াসিটি দেখাচ্ছ। সরি স্যার। অ্যাডের কি খবর? কতজন অ্যাপ্লিকেশন করেছে? 25,000 প্লাস। 2 দিনেই এত? গুড। ওকে, তুমি এখন অ্যাপ্লিকেশন নেওয়া অফ করে দাও। এমপ্লয়ি নিব 10,000। শুধু শুধু সাধারণ জনগণের টাকা খাওয়ার ইচ্ছে নেই। আয়ান স্যার জানলে রেগে যাবেন।
যতজন অ্যাপ্লাই করেছে তাদের সবার ফোনে SMS করো। আগামী 1 তারিখে ইন্টারভিউ নিব। ওকে স্যার। ইনসিয়া সেলাই মেশিনে বসে কাজ করছিল। তখনই চাচা এসে বললেন, এনশিয়া, তোর জন্য একটা সুসংবাদ আছে রে মা। তুই তো একদিন বলেছিলি চৌধুরী ইন্ডাস্ট্রিতে চাকরি করার অনেক ইচ্ছে তোর। একটা নতুন সার্কুলার বের হয়েছে বুঝলি। আমি তোর জন্য কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে আসছি। চাচার কথা শুনে ইনসিয়া খুশিতে উঠে দাঁড়িয়ে কাগজটা হাতে নিয়ে বলল, কি বলছেন চাচা? আমি তো কখনো ভাবিনি আপনি আমার জন্য এতটা করবেন। আপনি আমার জন্য যা কিছু করছেন না, নিজের লোকেরাও হয়তো এমনটা হয় না। দেখো তো মেয়ের কাণ্ড, কান্না করছিস কেন? তোর যা জ্ঞান দক্ষতা আমার এই ছোটোখাটো সামান্য একটা দোকানে পড়ে থাকলে কি আর তোর হবে বলতো? তোর যোগ্যতা অনুযায়ী তুই তো অনেক ভালো কোম্পানিতে চাকরি করতে পারবি রে। আমি তোর দক্ষতা আর যোগ্যতাকে এভাবে হেলায় নষ্ট করতে পারি না। নিজের স্বার্থ দেখতে গিয়ে তোদের ভবিষ্যৎ কেন নষ্ট করবো বল দেখি? বয়স তো কম হলো না, বাঁচবে বা কদিন, কিন্তু তোদের মা ছেলে তো আজীবন পড়ে আছে। সিয়ান দাদবের চিকিৎসার জন্য তো অনেক টাকা লাগবে। আমি চাই তুই জীবনে উন্নতি কর, তাই ছোট্ট একখান চেষ্টা করলাম। এখন বাকি সব কিছু তোর উপর মা। আমি আপনাকে নিরাশ করব না চাচা। আমি ভালোভাবে ইন্টারভিউ দিব, ইনশাল্লাহ আমার জব হয়ে যাবে। শুধু